নতুন প্রযোজক যখনই কাজ করবে, একটা ছবি হিসাবে যদি কাজ করতে আসে তার কিন্তু অনেক কষ্ট এবং লসের মুখ দেখতে হতে পারে। জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত করছি, পিথা চক্রবর্তী ওনার একটা ছবি করছি, অর্জুন দা যে ডিপ ফ্রিজে এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ওনার কাজ করছি। যুগ যুগান্তর থেকে হয়ে এসছে যে যে পয়সা রিটার্ন দিচ্ছে, যার ছবি লোকে দেখতে আসে তাকে একটু আলাদাভাবে দেখা হয়। নন্দী মুভিজ থেকে একটা পোস্ট করেছি যে অ্যাক্টরদের নতুন নিতে চাই এবং কারোর মাধ্যম দরকার নেই। প্রতিনিধি গুপ্তের সাথে আমার খুব ভালো অভিজ্ঞতা, যে চালচিত্র করেছে, এর পরের ছবি আমাদের রান্নাবাটি করছে। একটা ডিরেক্টরকে আমরা যে রেমিউনারেশনটা দেই, আমরা যদি দেখি না যে সে বছরে একটা ছবি করবে, তার সংসার চলবে না। আচ্ছা, একটা তো 365 দিন তো তাদের কাজ নেই, কাজ পাচ্ছেন। আমাদেরকে না যত্নশীল হতে হবে, ডিরেক্টরদেরকে দেখতে হবে, প্রোডাকশনের লোকগুলোকে দেখতে হবে। আমি প্রত্যেক প্রডিউসারকে বলতে চাই, আপনাকে একটা পর্দা দিয়ে দিচ্ছে, আপনি প্রডিউসার, আপনি অনেক কিছু হয়ে গেছেন, সেই পর্দাটাকে সরিয়ে দিন, দেখবেন ওখান থেকেই আলো আসছে। নমস্কার, বৈঠকখানা আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আজকে আমরা কথা বলবো নন্দী মুভিজের মিস্টার প্রদীপ কুমার নন্দী। হি ইজ আ ভেরি রিনাউন্ড বেঙ্গলি ফিল্ম প্রডিউসার। ওয়েলকাম টু আওয়ার শো, স্যার। নমস্কার, আমি নন্দী মুভিজের তরফ থেকে প্রদীপ কুমার নন্দী। আমি এই শোতে এসে খুব ভালো লাগছে এবং আপনাদের আগের শো দেখেছি, অনেক ডিরেক্টর বা অনেকরা এসছেন, তো আজকে আমাদের আড্ডা চালু। তো স্যার, একটা প্রথমেই যে প্রশ্নটা আমি করব, একজন প্রযোজকের রোল কি সেটা নিয়ে আমি জানতে চাই, এই ওভারঅল পিকচারটা। দেখুন, প্রযোজকের রোল যদি আমি বলি, একটা নতুন প্রযোজকের রোল আর একটা পুরনো প্রযোজকের রোল, সেই হিসাবে অনেক ডিফারেন্স থাকবে। কারণ আমি তো নতুন যখন কাজে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আমি ঋতুদির হাত ধরে এসেছি, ঋতুপর্ণা সেনগুপ্ত। তো উনি আমাকে গাইড করেছেন যে এইভাবে এই ছবি করো, এই ডিরেক্টর আছে, বা এখানে এই এসকে বা অন্য অন্য মুভিসকে সাথে আমাদের জয়েন্ট প্রোডাকশন করার কথাও হয়েছিল, এমনি আলাদাভাবে করার কথাও হয়েছিল। তো নানান কি আমি অ্যাক্সেসগুলো পেয়ে গেছি ডিউ টু ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য। তো উনি আমাকে এনেছে এবং ডিরেক্টর দিয়েছে, স্টোরি দিয়েছে, সব কিছু দিয়েছে, যার জন্য আমার অনেক রাস্তাগুলো খুব ইজি খুলে গেছে। আমি যদি কোনো ডিরেক্টরকে চেয়েছি, তো ঋতুদি আমাদের সাথে সাথেই ফোন করে কথা বলেছে। কোনো আজকে মিউজিক ডিরেক্টরকে চাই, তো ইজি তার নাম দিয়ে আমি সেখানে পৌঁছে যেতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়েছে। এইবার তারপরে কি হলো, যখন আমি ইন্ডিভিজুয়ালি এই ছবিটা থেকে বেরিয়ে এসে যখন আমি কাজ করতে চাইলাম, তখন আমি দেখলাম নানান দিক থেকে নানান অসুবিধা। তো সেই অসুবিধাগুলো নতুন প্রযোজক যখনই কেউ আসবে, সেগুলোকে ফেস করতে হবে। আর একটা কথা হচ্ছে, আমি বলতে চাইছি যে নতুন প্রযোজক যখনই কাজ করবে, সে একটা ছবি হিসাবে যদি কাজ করতে আসে, তার কিন্তু মানে অনেক কষ্ট এবং লসের মুখ দেখতে হতে পারে। এটা আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, তো আপনি মিস সেনগুপ্তার সাথে ম্যাডাম সেনগুপ্তা ফিল্মটা করেছেন, তো ওটাতেই আপনি স্টার্ট করেছেন, ওই ফিল্মটা দিয়ে আপনি স্টার্ট করেছেন? ওই ফিল্মটা আমরা শুটিং স্টার্ট করেছিলাম, ওটা খুব বড় ছবি ছিল। তারপরে মিডিলে আমরা ভাগ্যলক্ষ্মী বলে একটা ছবি করি, যে ছবিটা আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং যেগুলো এখন যে টাইপের ছবি দেখা যাচ্ছে, অনেক ছবি রিলিজ হচ্ছে, তো সেরকমই আমি অ্যাকচুয়ালি ফরম্যাটটা বুঝতে পারছিলাম না, আমি নতুন প্রযোজক হিসাবে, যে আমাকে কোন ফরম্যাটে যাওয়া উচিত, যে 20 days 30 days শুটিং ফরম্যাটে যাওয়া উচিত, স্টোরি দেখে ছবি করা উচিত, কি আজকের ডেটে যে 10 দিন 12 দিনের ছবি হচ্ছে সেটা করা উচিত। তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো একটা কি হলো, যেটা 20 থেকে 25 দিনের শুটিং, যেটা ম্যাডাম সেনগুপ্ত করছিলাম, সেকেন্ড আমরা যেটা করছি যে একটা 10 থেকে 12 দিনের শুটিংয়ের ছবিও করছি, ভাগ্যলক্ষ্মীর মতন ছবি, যেটা মৈনাকদা প্রযোজক আর ডিরেক্টর করেছে। তো আমি টোটালি কনফিউজ ছিলাম যে কি হবে। রিলিজের পরে আস্তে 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 করে আমি বুঝতে পারছি যে এখন কি করা উচিত। এখন আমি 7টা ছবি 5টা ছবি রেডি হয়ে গেছে, আরো 2টো ছবি আসছে, এখন আমি বুঝতে পারছি আমার কাছে কি করা উচিত।
তো প্রথম যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে পা রাখেন অ্যাজ আ প্রোডিউসার, তখন তখন আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছিলেন, আর সেখান থেকে আজকে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? দেখুন, যে চ্যালেঞ্জেসগুলো বেসিক্যালি আমি দেখেছি প্রোডাকশনের, যখনই আমি নামবো, আমি যদি কিছু না জানি, ধরুন আমার যে ব্যাকগ্রাউন্ড বা আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে এসেছি। তো আমাদের কি হয়, 9 মাস কাজ হয় গার্মেন্টসে, 3 মাস আমাদের উইন্টারের যখন টাইম থাকে, তো তখন বেসিক্যালি উলেনের মালগুলো চলে। তো আমি কি করলাম, এই 3 মাস ইনভলভমেন্টের জন্য আমি এই ইন্ডাস্ট্রিতে আসি, যে আমি এই 3 মাস একদম মানে আমি বাংলা ছবির জন্য দেবো। তো তার জন্য এটা আমি প্ল্যানিং করে এসেছি যে প্রত্যেক বছরে 3 মাস আমি টাইম দেবো, সেই 3 মাসে শুটিং করব। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি হতে পারে। তো এই 4 মাসে অন্তত 3 থেকে 4টে ছবি করব, এই প্ল্যানিং নিয়ে আমি এসেছি। কিন্তু যেগুলো আমি ফেস করছি একের পর এক, সেগুলো হচ্ছে এখানে মানুষের কমিটমেন্টের খুব অভাব। আর যেগুলো হচ্ছে প্রোডাকশন যখন আমরা করছি, আমাদের যে হিসাবগুলো আগে দেওয়া হতো, ধরুন আমি একটা প্রডিউসার, আমাদেরকে একটা অবধি যেতে পারবো এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় প্রথম দিন থেকে, যে আপনি প্রডিউসার মানে আপনি অনেক কিছু হয়ে গেছেন। তো আপনি অনেকের সাথে কথা বলতে পারবেন না, কারণ আপনার একটা গ্রেড আছে, তো আপনি সবার সাথে মিশতে পারবেন না। আপনাকে যেটা এনে দেওয়া হবে, এটাই মানে এই দায়রাটুকু আপনাকে একটা বেঁধে দেয়। এইটা হচ্ছে আমি প্রথম 2-3টে ছবিতে আমি ফেস করেছি। তারপরে আমি আমার নিজের রাস্তা তৈরি করেছি, যে না, এটা হতে পারে না। আমি প্রত্যেকটা জায়গায়, মানে যে ক্যামেরা কত রেট, আমার আজকে পার ডে কত খরচা হলো, কতজন এলো, কি কাজ করছে, এই প্রত্যেকটা জিনিস আমি দেখছি। এই জায়গাগুলোতেই অসুবিধা ফেস করেছি আমি, এগুলো আমাদেরকে প্রথমে করতে দেওয়া হয়নি। আপনি যখন প্রথম ফিল্ম প্রডিউস করার ডিসিশনটা নিলেন, তখন আপনার আপনাকে কখনো এরকম সিচুয়েশন ফেস করতে হয়েছে যে আপনি তো নতুন, আপনার সাথে কোনো অ্যাক্টর বা কোনো টিম কাজ করবে না, রিফিউজ করেছে, এরকম সিচুয়েশন ফেস করতে হয়েছে? হ্যাঁ, এরকম সিচুয়েশন হয়েছে। তবে আমি যেহেতু আহ, ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে একটা ছবি আমাদের প্রথমেই আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, তারপরে ছবি ভাগ্যলক্ষ্মী মৈনাকদার সাথে করেছি, তারপরে ব্যাক টু ব্যাক বিষণ্ণ করছি। তো আমাকে না সেইভাবে রিফিউজ করেনি, মানে খুব স্মার্টলি এড়িয়ে গেছে। মানে যদি কাউ কিছু নাও করার ছিল, তো ওরকম না যে আমার ডেটের একটু অসুবিধা আছে, একটু মানিয়ে নিন, আমি এর পরের ছবিটা অবশ্যই আপনার সাথে করব। তো এইভাবে স্মার্টলি এড়িয়ে গেছে, মানে ডিরেক্ট আমাকে মনে হয়েছে না যে যে মনে হয় ইনি থাকতে এসছে, মানে সামনেওয়ালাকে কিন্তু আগে দেখে নি যে ইনি কি থাকতে এসছে নাকি থাকতে আসেনি। তো এটা অনেকটা সময় না অ্যাক্টরদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়। অনেক প্রডিউসার্সরা যদি নতুন অ্যাক্টর্স হয়, তাদের উপর সেই ফেথটা রাখতে চায় না, যারা হয়তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তারা অনেক বড় বড় অ্যাক্টার্স, বড় ইন দ্য সেন্স নাম করা এবং তাদের ফিল্ম চলেছে এরকম অ্যাক্টরদের সাথে কাজ করেছেন। তখন নিউ কামার্স বা অতটা নোন না ওরকম অ্যাক্টার্সের উপর সেই ফেথটা রাখতে চায় না, ইনভেস্ট করতে চায় না। তাহলে এই যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে আপনার মতে কিভাবে ভাঙা যেতে পারে, যে আমরা নতুন প্রডিউসারও চান্স দেব, অ্যাক্টরদেরকেও চান্স দেব? হ্যাঁ, এই জায়গাটাকে না আমার একটু মানে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি একদমই। কারণ আমার কাছে অনেক ডিরেক্টরদের ফোন এসছে, অনেক অ্যাক্টরেসদের ফোন এসছে, অ্যাক্টরদের ফোন এসছে, অনেক মানে স্টোরি যারা করেন ওনাদেরকে ফোন এসছে, স্টোরি রাইটার থেকে আরম্ভ করে। তো আমি যতটা পারি ততটা এন্টারটেনমেন্ট করেছি, বাকিটা আমি একটু এড়িয়ে গেছি। কারণ আমার প্রোডাকশন হাউসটা নতুন, আমি এখনো প্রুভ কিছু করতে পারিনি, মানে ইন্ডাস্ট্রিতে আমি এমন কিছু করতে পারিনি যেটাকে আমাকে নিয়ে বিশাল কিছু মানে চিন্তা ভাবনা করার বিষয়, অন্য ব্যাপার। কিন্তু আমি চেষ্টায় আছি যে আমি কিছু করতে চাই, এবং এর জন্য টাইম দিচ্ছি আমি, এর জন্য পড়াশোনা করছি, এর জন্য গল্পর মধ্যে ঢুকছি, এর মধ্যে আমি প্রোডাকশনের মধ্যে ঢুকছি। তো প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করছি যে আমি নিজের শেখার, মানে আমি কাজটা শিখতে চাইছি। তো আমি নতুনদেরকে যদি এই মুহূর্তে আমি তাদের একটা খুব ভালো ডিরেক্টর ভালো গল্প নিয়ে এসছে,
আমি তাকেও রিফিউজ করেছি ডিউ টু আমার প্রোডাকশন হাউসের নাম নেই। আমার আজকে প্রোডাকশন হাউস যদি একটা ছবি বা দুটো ছবি হিট দিতে পারি বা ভালো গল্প দিতে পারি, যে অন্তত মানুষের মনে দাগ কেটে যাবে যে হ্যাঁ খুব ভালো ছবি করেছে, তাহলে কি পয়সা এলো না এলো সেটা তো পরের কথা। তো তাহলে আমার একটা অডিয়েন্স তৈরি হলো, তখন আমি নতুন অ্যাক্ট্রেসদের কথা চিন্তা করব। আমি এই মুহূর্তে আমি নতুন, আমি যদি একটা নতুন অ্যাক্ট্রেসকে নিই, নতুন ডিরেক্টরকে নিই, নতুন স্টোরি নিই, আপনি বলুন 230 টাকা মাল্টিপ্লেক্সে 280 টাকার টিকিট আপনি দেখবেন? আপনি আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন স্যার, তখন আমি হ্যাঁ করেছি। আমি নিজে যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছি, তখন কোথাও একটা দাঁড়িয়ে অ্যাওয়ারনেস আর কনসিয়াসনেস আমার মধ্যে বেড়ে গেছে। তো আমি এই কাজটা করেছি। আমি নতুন অ্যাক্টরদের কাজ গিয়ে দেখেছি, মাল্টিপ্লেক্সেই দেখেছি। কারণ কোথাও একটা দাঁড়িয়ে নিজেরই আমার মনে হতো যে আমি যদি এই কথাটা বলি যে না চিনি না যাই না দেখতে যাব না, তাহলে হয়তো কোথাও না কোথাও এটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে, যে আমার কথাও কেউ ভেবে বলবে যে না ওকে তো চিনি না জানি না, দেখতে যাব না। এটা আমি নিজে ভেবেছি, ভেবে আমি করেছি কাজটা, যে হ্যাঁ নতুন ফিল্মের অ্যাক্টরদের দেখেছি। কিন্তু আমার সেখান থেকেই মনে হয়েছে যে এই কর্পোরেট একটা বলে না ডিলেমা, যে ডিলেমাটা আমরা ফেস করি, ওটা হচ্ছে যখন আমরা সিভি নিয়ে, ফ্রেশাররা সিভি দিয়ে যায়, তখন বলে তোমার এক্সপিরিয়েন্স কি দেখাও। আর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে গেলে অ্যাটলিস্ট জবটা লাগবে। তো মানে দুদিকেই ঝামেলা, মানে কি করে মানুষ একটা ব্যালেন্স ক্রিয়েট করবে, যেখানে আমি হায়ার করা হলে তবে তো আমার পোটেনশিয়াল দেখাতে পারবো, তার আগে কি করে দেখাবো? আর আপনি যদি ফেথই না রেখে হায়ার না করেন, না রিফিউজ করেন, তাহলে লোকে নিজের ট্যালেন্টটা দেখাবে কি করে? তো এটা একটা ডিলেমা। আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কিন্তু এটা ফেস করেছি। হ্যাঁ, এই না যারা এস্টাবলিশ প্রোডাকশন হাউসগুলো আছে, ওনারা আজকে ওনাদের একটা নাম আছে। তো ওনারা যদি চায় যে যে কোনো একটা নতুন অ্যাক্টর নতুন অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবে, দর্শক কিন্তু আসবে, কারণ ওনাদের কাছে ভালো গল্প খারাপ গল্প সে জায়গাটা আমি যাচ্ছি না। আমি এই 7টা ছবি আমার এখন তৈরি হচ্ছে, মানে দুটো ছবি প্রোডাকশনে নভেম্বর ডিসেম্বরে যাচ্ছে। এখন আমি নন্দী মুভিজ থেকে একটা পোস্ট করেছি যে নতুন ছেলে মেয়ে যারা 30 সেকেন্ডের একটা ভিডিও পাঠাও, আমরা অ্যাক্ট্রেসকে নতুন নিতে চাই এবং কারোর দরকার নেই, কারোর মাধ্যম দরকার নেই, তারা অনলি ফর মেল আইডি দাও, আমাদের নাম্বার দিও না। আমার যদি মনে হচ্ছে এই ক্যারেক্টারের সাথে যাবে, তো আমাদের হাউস থেকে তোমাকে মেল করবে, কারোর দরকার নেই, কোনো সোর্স দরকার নেই। এই এখন এসে আজ 15 দিন আগে আমরা একটা পোস্ট করেছি যে নতুন অ্যাক্ট্রেসকে নিয়ে হিরো এবং হিরোইনের কাজ, মানে পুরো মেইন জায়গাটা আমরা দেবো, ডিরেক্টর আমাদের পুরো দেবো। কারণ আমি না মনে হয়েছে যে এই 7টা ছবি করার পরে আমার একটা লাইবিলিটি এসে গেছে এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু ফার্স্ট টাইম যদি আমি বলি যে আমি নতুন মানে দুটো ছবি করার পরে, তখন আমি কনফিউজ ছিলাম, কারণ আমাকে নিয়েও দর্শক কনফিউজ যে কি করতে চাইছে। আজকে আমি জিদ্দার ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যখন করছি, ফেরা একটা পিথা চক্রবর্তী যে আগে খুব ভালো একটা ছবি করেছে ডিরেক্টর, ওনার একটা ছবি করছি। আর অর্জুন দা যে ডিপ ফ্রিজে এখন পেলো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ করেছে, ওনার কাজ করছি। তো আমি না যখন দেখছি যে হ্যাঁ এখন আমার কাছে অ্যাক্ট্রেসকে ফোন করলে আমার ফোন যদি দুবার রিংয়ে তুলে নিচ্ছে বা আমাকে টেক্সট করছে যে নেক্সট কিছু আছে কিনা, তো আমি মনে করলাম যে এখন আমার টাইম এসছে, রাইট টাইম, যে আমি যদি ওনাদের সাথে আমি কি করব, ডিরেক্টরকে পুরোনো ডিরেক্টর নিয়ে নতুন ছেলে মেয়ে নিয়ে আদার্স কাস্টিংগুলো নন ফেস নেব, বুঝতে পেরেছি, নিয়ে একটা ভালো স্টোরি করতে চাইছি। বুঝতে পেরেছি। মানে আপনি দুটোকে ব্যালেন্স করে চলবেন, এখন এটা আপনার করেছে। অ্যান্ড এটা খুবই একটা ইনসিডেন্ট আর কি, আমি নিজের আপনাকে শেয়ার করি। তখন আমি আমার প্রথম কাজ করি, তখন আমি বসে আছি ওই রুমটাতে, একটা ডিসকাশন রুম হচ্ছে, আমি বসে আছি ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট। একজন উনি লাইটের কাজ করেন, উনি খুব রিনাউন্ড লাইটের কাজ করেন উনি। আমি বসে আছি থাকতে ডাইরেক্টরকে বলছে একে নিচ্ছ কেন, একে নিও না, একজন তোমাকে ভালো অ্যাক্টর দেবো তাকে নিও। আমি ওখানে বসে আছি ওই গানটাতে এখানে, বিকজ তখন আমি সবে স্টার্ট করছি। অ্যান্ড আই ওয়াজ লাইক সো হিউমিলিয়েটেড, মানে আমি বসে আছি এরকম করে বলে দিয়ে চলে গেল। মানে যদি আমাকে নাও পছন্দ হয়, এই কলটা তো প্রডিউসার ডাইরেক্টরের,
আপনার ডিভিশন মানে আপনার কাজের বাইরে একদম। কিন্তু যে আমি একটা নাম্বার দেবো আপনাকে, আপনি কল করবেন, আমি ওরকমও দিকে দেখেছি। আবার এরকমও দেখেছি, প্রথমে একটা ডাইরেক্টর বলেছিল আমার সাথে কাজই করবে না, তারপরে আমার কাজ দেখে বলেছে আরাত্রিকা তোমার ডেটসটা দাও তো আমি কাজ করবো। মানে আমি দুটো দিকই দেখেছি। তো এই যে লোকের উপর লোকের ফেথ থাকে না, এটা নিয়ে আমার প্রশ্ন যে এটা কেন? এটা কি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল দিকটা চিন্তা করে, নাকি পপুলারিটি চিন্তা করে? আজকে না মানে আমিও এখন যখন কাজ করছি, তো আমার কি হয়, যারা রিলেশনে আছে, বন্ধু বান্ধব আছে, বা যারা কম বেশি কিছু গান করেছে বা কিছু অ্যাক্টিং করেছে, তো তারা কি হয় আমাকে এসে বলে যে এটা করেছে তুমি একটু নাও। তো আমরা কি হলো, দেখলাম যে এই ক্যারেক্টারটা যাবে না, তো আমি একদম স্ট্রেটই বলে দিই যে এটা যাবে না। কারণ আর যদি আমি অতটা তো এখনো অবধি ডিরেক্টরের চোখে দেখতে পারিনি, তবে এই ডিরেক্টর কাজ করছে, তুমি এনাকে দেখাও, যদি মনে হয় যে করতে পারবে তো সে করতে পারবে, তাহলে সে নিয়ে করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ডিরেক্টলি এরকম কখনোই বলি না যে মানে এটা একদমই যাবে না, কারণ ওই অভিজ্ঞতাটাও আমার নেই যে একটা অ্যাক্টারেসের যে 100% এই ক্যারেক্টারে যাবে কি যাবে না, ওই অভিজ্ঞতা এখনো আমার হয়নি, মানে আমি সেটা বলতে পারবো না। আর আমি অ্যাক্টারের ক্ষেত্রে আমি খুব চুজি যে ক্যারেক্টারটা যাবে কি না যাবে না। স্টোরির ক্ষেত্রে আমাকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রথম যখন হতো যে ডিরেক্টর একটা লিখে দিল, দেন ওকে আপনাকে এটা শুটিং করতে হবে, আপনি তো নতুন এসছেন, আপনি বুঝবেন না, এটাই চলবে। আচ্ছা। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে এই গল্পটা, এই ডায়লগটা হয়তো এর থেকে ভালো ডায়লগ আমার কাছে আছে, আমি ইনপুটটা দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমার থেকে নেওয়া হয়নি, আচ্ছা। কারণ আপনি নতুন। ওকে। আমি দেখি আপনি পয়সা দিন, আপনার ছবি বানিয়ে দেবো, আপনি বিশ্বাসটুকু রাখুন। হ্যাঁ, তারপরে যা হওয়ার ছবি তৈরি হলো। যখন আপনি দেখছেন যে ছবিটা কিছু 19-20 হচ্ছে, আপনি বলছে রিলিজ হলে ভালো হবে, রিলিজ হচ্ছে, রিলিজের পরে যদি কিছু 19-20 হচ্ছে, তো আপনি বলছে যে দেখুন এটা তো আজকে 100টা ছবি বাংলায় রিলিজ হচ্ছে, কটা ছবি চলছে, তো অ্যান্সার একের পর এক আছে, আপনি ধরতে পারবেন না। এখন আমি বলছি ভাই, এই গল্পটা তুমি আমাকেও শোনাও, আমার টিমকেও শোনাও, এবং আমিও 5টা লোককে যারা যারা গল্পটা অন্য জায়গায় বলবে না, এরকম জায়গায় আমিও শোনাই। তারপরে যদি কিছু হয় আমরা এটা নিয়ে আলোচনা করব, তারপরে কাজ করব। মানে এখন আর আমি কোনো ডিরেক্টর বলো, কোনো কেউ প্রোডাকশনের দিক থেকে কোনো অ্যাক্টর আমি হ্যাঁ বলি, একটু না বলতে শিখেছি। হ্যাঁ, তারপরে আপনি স্টোরিটাকে দেখেন কিরকম ভাবে স্টোরিটা ফিট করছে। আর যদি কখনো এরকম হয় যে আপনার কাছে কোনো পরিচালক একটা স্টোরি নিয়ে এলো, সেই স্টোরিটা আপনার স্টোরিটা শুনে ভালো লেগেছে, বাট আপনার পুরো রাইটিংটা যেরকমভাবে তৈরি হলো ভালো লাগলো না, আর ডিরেক্টর আপনাকে বললো যে না এরকমভাবে না করলে করব না, সেই ক্ষেত্রে আপনি কিরকমভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেন? দেখুন, আমরা কি হয় না, প্রথমেই আমি গল্পটা শুনি, গল্পটা এখন মানে কারণ কি আমার না 3টে ফেজে আমি নিজে চেঞ্জ করেছি নিজেকে। একদম ফার্স্ট যে প্রডিউসার ছিলাম সে আমি এখন না, মিডিলে যেটা দুটো রিলিজ হওয়ার পরে যে ছিলাম সে আমি এখন না। কারণ আমি জানি যে কোন সময়টা আমাকে আমার রূপটা দেখাতে হবে। আমি যদি প্রথম দিন এসেই যদি আমি দেখাই যে এটা চলবে না, ওটা চলবে না, সেটা চলবে না, তো আমি ইন্ডাস্ট্রিতে আসতেই পারবো না। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো প্রথম যা হয়েছে ওটা এন্ট্রি ফি, ওটা দিয়েছি। দেন সেকেন্ড টাইম যখন এসছে তখন আমি এর মধ্যে ঢুকেছি এবং বুঝেছি যে এইগুলো করা দরকার। এখন যেটা হয় আমি স্ট্রেট বলি যে দেখো আমার এই গল্পটাকে আমার মনে হচ্ছে না, বা এই গল্পর সাথে কোনো মানে মানে হিন্দি মুভি বা কোনো কোরিয়ান মুভি এর সাথে রিলেটেড মনে হচ্ছে, কারণ আমি ছবিটা দেখেছি, তো আমি চাইছি না এই ছবিটা করি। আর যদি তুমি তোমার নিজস্ব কোনো স্টোরি থাকে সেগুলো নিয়ে এসো, আমি প্রথমেই বলে দিই। এইবারে যখন স্ক্রিপ্ট হয়, স্টোরি একটা প্রথমে তো একটা আপনাকে ধরো 15 মিনিট একটা গল্প শোনালো, স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি আগেই বলে দিচ্ছি এখন, দেখো স্ক্রিপ্টে আমরা কিন্তু আমাদের টিম এবং আমরা দেখব, যদি মানে খুব ওপর নিচে না হয় আমরা করব না, কিন্তু স্ক্রিপ্টে আমাদের
ইনভলভমেন্ট থাকতে হবে, এটা আমরা বলে দিচ্ছি এখন ওকে, একদম প্রথম থেকে। একদম প্রথম থেকে। তারপরে এগ্রিমেন্ট করছি। এখন এগ্রিমেন্ট আমরা নিজেরা করছি, আগে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নিজেরা এগ্রিমেন্ট পাঠাতো, আচ্ছা এখন আমরা পাঠাই যে এটা হলে ওকে। আচ্ছা, তাহলে আপনার কাছে কোন কোন শুটিংটা বেশি প্রেফারেবল, 20 দিনের না 10 থেকে 12 দিনের মধ্যে? দেখুন, এখন ব্যাপার হচ্ছে কি, আমি একটা স্টোরি, ধরুন একটা খুব ঘরে ঘরের স্টোরি আছে, মানে ঘরে ইন দ্য সেন্স শুটিংটা ঘরে, সম্পর্কের গল্প, তো সেক্ষেত্রে আপনার বাজেটটা একটা লিমিটেড বাজেট থাকে, আনলিমিটেড বাজেট না। এবার সেই গল্পটা ডিম্যান্ড করছে যে 10-12 দিন, এখন ডিম্যান্ড অনুযায়ী আমি কাজ করছি। এইবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওর 35 দিন শুটিং, 35 ডেজ থেকে 40 ডেজ। তো সেই গল্পটা তো আমার আমার ওই ছবিটাকে ওই ডেজ দিতেই হবে। তো ওই ছবিটাকে যখন আমরা করবো, ওটা যদি আমি বলি যে 15 দিনে নামাও, ডিরেক্টর তো ছবি হয়তো কাজের জন্য বলবে যে হ্যাঁ করে দেবো, কিন্তু ওটা হবে না, আমি জানি ওটা হবে না। তখন আপনাকে বুঝতে হয় যে কোন ছবির জন্য কিরকম টাইম ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, বাংলা ছবিতে একটা চেঞ্জ এসেছে। আগে বাংলা ছবিতে গান প্রচুর হতো, বাট ডান্স সিকোয়েন্স বাংলা ছবিতে অতটা দেখানো হতো না। গানের মাধ্যমে আমরা যখন দেখতাম উত্তম কুমারের যে ছবি, তখন ওনারা গাড়িতে যাচ্ছেন, মুভিং গাড়িতে গান হচ্ছে বা ট্রেনে হচ্ছে, একটা অন্যরকম লাইফ দেখানো হতো। সেটা একটু চেঞ্জ এসে গেছে, বাংলা ছবি অনেক জায়গা থেকে বড় করেছে, তো এখন ডান্স সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো ধরুন আপনার কাছে কেউ এসে বললো এই ডান্স সিকোয়েন্স রাখলে তবেই আপনার ছবি চলবে, আর কিন্তু আপনি বুঝতে পারলেন যে না, স্টোরি আর ওভারঅল পিকচারে লাগবে না, যাবে না জিনিসটা, তখন আপনি কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করেন? দেখুন, ফার্স্ট হচ্ছে এরকম কন্ডিশন এখন আমার আসেনি, তবে সিচুয়েশন যদি এরকম আসে, মানে আমি আমার ওপিনিয়ন বলতে পারি, যদি স্টোরিতে গান ড্যান্স ডিমান্ড করে তো আমি করাবো। যেটা আমার বিবি পায়রাতে একটা গানে পুরো একদম ওরকমই গান আছে, যখন বেরাবে তখন দেখবেন, এখন আমি বলতে চাইছি না। তো সেটা একদম আমরা করেছি, কারণ ওটা ডিমান্ড করছে স্টোরি। আর এখন যদি আপনি বলেন যে কোনো কিছু এটা দিলেই আমার ছবিটা চলবে, কে গ্যারান্টি নেবে? কোনো গ্যারান্টি নেই। যদি স্টোরিতে ডিমান্ড করে, একটা কেন 4টে গান আমরা ওরকম করতে পারি। স্টোরি ডিমান্ড যদি না করে, আমি একদমই ওটাতে, মানে আমাকে বোঝাতেই পারবে না। তা এই যে আপনি বললেন আপনি এখন না বলতে শিখেছেন, এই না বলতে শিখে কটা লোককে অফেন্ড করেছেন আর কিভাবে ন্যাভিগেট করেন? দেখুন, সব থেকে বলি যে আমি যদি কারুর কাছে অন্যায় করে থাকি, সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত। আচ্ছা, কারণ কারণ হচ্ছে উনি আমাকে এনেছে, তারপরে 2-3টে ছবি আমরা করেছি, কিন্তু সেইভাবে আমরা ওনাকে নিয়ে করতে পারিনি ডিউ টু বাজেট। আর উনি হয়তো আমার কাছ থেকে অনেক কিছু বেশি আশা করেছিলেন, যেহেতু আমাকে উনি নিয়ে এসছেন এবং ওনার কন্ট্যাক্টসও আমাকে দিয়েছিল। তো আমরা নেক্সটে কাজ করব, আস্তে আস্তে করে হয়তো আমরা সেই জায়গাটা কিছুটা হলেও ওনার, মানে মনের হয়তো যেসব আমার সম্পর্কে যে ধারণাগুলো আছে, হয়তো কিছুটা কিছুটা মোছার চেষ্টা করব। কিন্তু ওভারঅল আমি যদি বলি, এই ইন্ডাস্ট্রি আপনাকে বুঝে চলতে হবে। আপনি কি করতে এসছেন এটা ক্লিয়ার হতে হবে। আপনি ব্যবসা করতে এসছেন, আপনি ক্রিয়েটিভিটি নিয়ে এসছেন, আপনি একটা ছবি করে চলে যেতে এসছেন, আপনি একটা প্রোডাকশন হাউস খুলতে এসছেন এবং সেটাকে কিছু লোককে কাজ দেবেন বলে এসছেন। তো আমি না কিছু ক্ষেত্রেই এই যে ঋতুদি হয়তো দেখবে এটা, ঋতুদির সাথে যেটা করেছি, হয়তো এই স্টেপগুলো নিতে বাধ্য হয়েছি ডিউ টু আমাকে টিকে থাকতে গেলে। ওকে। হ্যাঁ, মানে যে ছবির যে বাজেট আমি ওনাকে অ্যাফোর্ড করতে পারবো না, তো তার জন্য আমাদের ওটা করতে হয়েছে। স্টোরি অনুযায়ীও দেখা গেল ঋতুর দিকে যায় না, তো সেক্ষেত্রে আমরা নিতে পারিনি। এটা আমার মনে হয়েছে যে এটা আমাকে হয়তো আরো কিছু করা উচিত ঋতুদির জন্য। নেক্সটে আমরা অবশ্যই চিন্তা করব। একটা প্রযোজক হিসেবে, মানে আমি অভিনেত্রী তাই হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন এমন কেউ আছে যাকে আপনি সিলেকশন প্রসেসে চুজ করেছেন, তার একটা রিকোয়ারমেন্ট, তার সে একটা নিজের রেমুনারেশন কোট করেছে।
তো অনেকে এরকম থাকে যে সবে এসে এত টাকা রেমুনারেশন কোট করছে, এরকম কথা শুনতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে আপনার এটাকে কিরকম হয় মনে হয়, কি মানুষ নিজের ডিউটাও চাইবে না, নাকি বলবে না না ঠিক আছে আমি তো নতুন, আমার এটা বলা উচিত না, এরকম ভাবে অ্যাপ্রোচ করবে? খুব ভালো কোশ্চেন, মানে এই কোশ্চেনটা মানে আমি অ্যাভয়েড করে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি পারছি না। আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে, আমরা না যখন কাজ করি, তো কার কাছ থেকে অ্যাকচুয়াল রেট পাবো এরকম তো কেউ নেই। মানে যে প্রোডাকশন দেখছে বা যাকে ইপি রাখছি, সে আমাদেরকে দুটো তিনটে এক্সাম্পল দিয়ে দিল, দিয়ে একটা এগ্রিমেন্ট হলো, দেন আমরা কাজ স্টার্ট করলাম। আমার কাছে এরকমও আছে যারা খুব বড় মাপের অ্যাক্টর অ্যাক্ট্রেস, 30 মিনিটের পয়সা আমাকে বিল করে পাঠিয়েছে। 30 মিনিট, মানে একটা দিন ধরুন কাজ করেছে, 30 মিনিট বেশি হয়েছে, কিন্তু ধরুন সেই আবার বলছে যে আমরা তো সেটে প্রডিউসারকে দেখতে পেলাম না, তো প্রডিউসার যদি যেত তো 1 ঘন্টা আরো বেশি বিল হতো। হ্যাঁ, তো আমরা এটা দেখেছি, কিন্তু এগ্রিমেন্টে তার লেখা আছে যে এত ঘন্টাই কাজ করবে, সে ভুল না। কিন্তু আমি বলছি, আমি যে যাব, আমি যে যদি ওনার সাথে 1 ঘন্টা কথা বলি, সেই 1 ঘন্টাটা তো অ্যাড হতো। কারেক্ট। হ্যাঁ, আর যে ফিসটা উনি, এইবার কি হলো, ইনারাই আবার আমাকে বলছে যে আমার কিছু পুরনো ফিল্ম আছে, এবং সেই না 1 ঘন্টা বা কিছু কিছু টাইম করে একটা 60-70 হাজার টাকার একটা বিল পাঠিয়ে দিল, মানে 70,000, 1 লাখ, মানে যে কোনো একটা বিল পাঠিয়ে দিল। আমরা সেটাকে পেমেন্ট করতে হলো, কারণ নাহলে হবে না। আমাকেও সে বলেছিল যে একজনের গল্প শুনে নাও, খুব ভালো গল্প, উনি রিলিজ করতে পারছে না, তো যদি হয় তো এটাকে আপনি কিনে নেন। তো তখন কম বেশি আমাকে লোক চেনে ইন্ডাস্ট্রিতে। তো আমি তাকে বললাম যে দেখো, যখন আমাকে ফোন করলে, দেখো 2 ঘন্টা 30 মিনিটের ছবি, মানে 15 মিনিটের পরে আবার 10 মিনিট কফি খাবো, তো 2.5 ঘন্টার জন্য আমাকে 30,000 পার আওয়ার আমাকে চার্জ করতে হবে। আমি যদি যাই ছবিটা দেখি, আমাকে এই টাকাটা দিতে হবে। তো তারপরে যদি ইনক্লুড জিএসটি, তো আমার এই অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে, আমি ছবিটা দেখব, যদি কিনি তো এই টাকাটা লেস হয়ে যাবে, না কিনলে আমাকে দিতে হবে। তারপর থেকে কিন্তু আমার সাথে আর এই বিহেভটা করেন। বুঝতে পেরেছি। মানে দেখুন, আপনি যেটা করছেন সেটা আপনি করুন, কিন্তু আমারও তো স্বাধীনতা আছে। রেসপেক্টের খুব অভাব, জানেন তো, আমার কোথাও একটা দাঁড়িয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর এটা মনে হয়েছে, এই স্পেসিফিক্যালি বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে একটু রেসপেক্টের অভাব, একটু কথা বলার ধরনটা একটু ঠিক না। হতে পারে যে এটা লোক দেখে এরকম ভাবে না, ট্রিটমেন্ট দেয়। এটা না, মানে আপনি কোন পজিশনে আছেন তার উপরে রেসপেক্টটা ঠিক হয়। মানে আপনি কি করছেন, মানে আমার কাছে যখন এলো, তখন প্রথম যখন কোনো অ্যাক্টর এলো, তার বিহেভিয়ার একদম আলাদা। মানে মানে ও কথা বলছে, একটু ঘুরে যাচ্ছে, কফি হবে না, মানে কফি এলো, অন্য কিছু হবে না, মানে মানে সে কি চিন্তা করলো যে প্রথম ছবি করছে, এ রিলিজ হবে কিনা জানি না, মানে এবার কি এখন যেগুলো যা চিন্তা ভাবনা করা করছে, সে এবার যখন আমি 5টা ছবি হলো, স্যার অন্য কোনো প্রজেক্টে আমার কাজ, আমাকে আর ডাকলেন না, টোনটা চেঞ্জ হয়ে আমাকে যায়। তো ডাকলেন না। তাই বললাম, দেখো আমি তোমার মতন কোনো যদি ফিট হয় কোনো, তো আমি ডিরেক্টরকে বলবো অবশ্যই, কিন্তু আমি কিছু রিয়্যাক্ট করি না, জেনারেলি রিয়্যাক্ট করিই না। এই যেটা আমি বললাম, এটাও আমার মানে কি হয়, যে আমার সাথে যেটা ঘটেছে সেটা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, আমিও আপনাকে যে ইনসিডেন্ট গুলো বললাম, এগুলো সব ঘটেছে আর কি আমার সাথে। এরকম অনেক লোকে অনেক রকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যেটা আর কি বলে দেয়া যায়, মানে এটা ভাবেনি যে কাকে কি বলবে, কিরম ভাবে বললে বেশি ভালো হয়। আর রেসপেক্টেবিলিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বাট ওটা লোকে ঠিক রাখতে চায় না। আর আরেকটা কথা আমি খুব শুনেছি দাদা, যেটা আমি আপনাকে বলছি, এটা হচ্ছে যে আহ, উনি তো বড় অ্যাক্টর, এই কথাটা, আর তোমরা তো বড় অ্যাক্টর না, তো মানে কি উনি বড় অ্যাক্টর বলে ওনার আলাদা প্রিভিলেজেস আর ট্রিটমেন্ট হবে, আর আমাদের একটু অন্যরকম ট্রিটমেন্ট হবে, আর যেহেতু আমরা তখন নিউ কামার আর কি। তো এই কথাটা আমি কিন্তু শুনেছি যে আলাদাই ওনার রুতবা, আলাদাই যেই হোক না কেন, আলাদাই ওনাকে সব কিছু করা হবে। তো আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ, আমার পার্সোনালি মনে হয়। কারণ
সবাই রেসপেক্ট ডিজার্ভ করে। তোমার সেটে যে স্পট হিসেবে কাজ করছে সে থেকে আরম্ভ করে একদম টপে সবাই রেসপেক্ট ডিজার্ভ করে, তবে না সেট। কিন্তু এই অ্যাপ্রোচে খুব একটা আমি যতদূর কাজ করেছি খুব কম লোককে দেখেছি এরকমভাবে কাজ করতে। হ্যাঁ, এটা ঠিক। তবে কি মানে এগুলো না বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, আজকে আমি চাই যে তুমিও বড় জায়গায় যাও, তুমিও বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস হও। তো ব্যাপার হচ্ছে এগুলো হয়েই এসছে। এগুলো এগুলো আমার মনে হয় মানে যুগ যুগান্তর থেকে হয়ে এসছে যে আহ, যে পয়সা রিটার্ন দিচ্ছে বা যার ছবি লোকে দেখতে আসে তাকে একটু আলাদাভাবে দেখা হয়, সেটে দেখা হয়, যে কোনো জায়গাতে দেখা হয়, সে যেটা চায় সেটা 2 মিনিটে চলে আসে। এগুলো হয়, মানে এগুলো আমি ভুল বা ঠিক আমি বলবো না, তবে এগুলো হয়। এগুলো বম্বেতেও হচ্ছে, কলকাতায় হচ্ছে বা হলিউডে হচ্ছে, আমি এরকম কিছু বলবো না, এগুলো কিন্তু হয়। মানে জেনারেলি যদি দেখা হয়, যার ওপেনিং আছে 100 কোটি টাকা, যার ওপেনিং আছে 200 কোটি টাকা, তো তাকে তো একটু, হ্যাঁ, এবার যে মানুষটার না ওপেনিং এত হয় সে একদম মাটির মানুষ হয়। হ্যাঁ, সে এটাকে চায়ও না হয়তো, কিন্তু তাকে দেওয়া হয়। তো আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম অক্ষয় খান্নার। ওনার ইন্টারভিউতে উনি বলেছিলেন যে অভিনেতার যে জীবনটা, এটা একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটরের জীবন না, এইটা হচ্ছে সবাইকে নিয়ে চলা। কারণ একটা যখন ফিল্ম প্রডিউস হয় সেটা পুরো তখন শুরু থেকে প্রচুর লোকেরা ওই ফিল্মটা করার পেছনে, মানে এন্ড অব্দি যার পেছনে রেসপন্সিবল থাকে। তো অ্যাক্টর কখনো একা একটা ফিল্ম তৈরি করে ফেলতে পারে না, তার পক্ষে সেটা সম্ভব না। তো একজন অ্যাক্টর হিসেবে উনি বলেছিলেন যে হিউমিলিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল, ওটা রাখা উচিত। কিন্তু আজকে হিউমিলিটিটাই লোকে ভুলে গেছে। কার কত সোশ্যাল মিডিয়া ফলোয়ার আছে, কে কত রেমুনারেশন আর কি চার্জ করছে, কার কত বড় ভ্যানিটি আছে, এসবে বেশি চিন্তা, বাট যে ক্রাফটের ভ্যালুটা ওটা নষ্ট হয়ে গেছে। তা অ্যাজ এ প্রডিউসার আপনি যদি ইন্ডাস্ট্রিতে চেঞ্জ কোনোদিন করতে চান, তাহলে আপনি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবেন? দেখুন, আমরা না এই যে যে অ্যাপ্রোচগুলো আসছে বা এখনো আমাদেরও বলা হচ্ছে যে এই অ্যাপ্রোচগুলো মানে দেখা গেল একটা মানে ছোট্ট যে চা জলও দেয়, হ্যাঁ, বা যে সেটের যে কোনো অ্যাঙ্গেলতে কাজ করছে, এই এই লোকগুলো না হলে ছবি হবে না। হ্যাঁ, মানে আমরা যে বিজনেস করি, সেখানে কিন্তু একটা যে মানে যে মালটা নিয়ে ডেলিভারি করছে তাকেও আমরা যেভাবে দেখছি, যে আমাকে অ্যাকাউন্টস এনে দিচ্ছে তাকেও সেভাবে দেখছি, দেখার চেষ্টা করি অন্তত। কতটা পারি কতটা পারি না হয়তো তাদের হয়তো অন্য মত হতে পারে, কিন্তু চেষ্টা করি। কিন্তু এখানে না মানে সেরকম করা উচিত। তবে আমি একা চিন্তা ভাবনা করলে পাল্টাবে না, কারণ আমি নিজেও আহ, যখন শুটিং হয় আমি সেই ফ্লোরে খুব যাই না। কারণ যাই না এই কারণেই, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নানান রকম ব্যাপার থাকে যে ভাই আমি গেলে আধ ঘন্টা বসে গেল সেটটা, আমি হয়তো দূরে থেকে দেখলাম যে কীভাবে শুটিংটা হচ্ছে, এ হলাম, কিন্তু আমি কারোর কাছে যাই না, মানে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাছে একদমই যাই না। তো এগুলোতে চেঞ্জ না আমি একা করতে পারবো না, এগুলোকে টোটাল সবাই মিলে যদি যে যে প্রত্যেকের ভ্যালু আছে, আমাকে আগে মনে করতে হবে যে প্রত্যেকের ভ্যালু আছে, আগে তো সেটাকে মনে করা উচিত না। আমি হলেই ছবিটা হয়ে যাবে, আমি যদি এটা মনে করি যে আমি হলেই ছবিটা হয়ে যাবে, আর উনি থাকলে ছবিটা হয়ে যাবে, আর বাকি যারা আছে তারা এর জায়গায় অন্য কেউ আসলেও কোনো ফারাক পড়বে না, মানে আমরা এটা ভাবি, তার জন্যই আমাদের আজকে এই অবস্থা। যখন কোয়ান্টিটি আপনি পেয়ে যাবেন অনেক বেশি, মানে তখন তো কোয়ালিটি লোক যদি আপনি মনে করেন যে তারা মনে করছে যে আমি কোয়ালিটি লোক, আমি কোয়ান্টিটির মধ্যে না, তো আমি কোয়ালিটি সব জায়গা থেকে কোয়ালিটি অ্যাপ্রোচটাই পাবো সব জায়গা থেকে, সেটাই চিন্তা ভাবনা করছে সব জায়গা থেকে, এরকম সেটাই আমরা দেখি তো। আর এখন যেহেতু আমাদের কথা হচ্ছিল ক্যামেরা রোলিং এর আগে, যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কত লোকের কত ফলোয়ার্স আছে। তো আপনি যখন একজন অ্যাক্টরকে হায়ার করেন তখন কি দেখেন, সে কতটা রেমুনারেশন আপনাকে রিটার্ন করতে পারবে, না তার অ্যাক্টিং এর ক্ষমতা কতটা? বেসিক্যালি এখন না ফার্স্ট আমরা একদম প্রথম থেকে যদি বলি, আমি স্টোরিটা শুনি, স্টোরি শুনে ডিরেক্টরকে আগেই বলে দিই যে দেখুন আপনার স্টোরি আছে, আপনি স্ক্রিপ্টটাকে নিয়ে আসুন, কি করছেন, স্ক্রিপ্টটা আমাকে একটু
মানে 15-20 দিন বা 1 মাস পরে এলো, স্ক্রিপ্টটা শোনালো। এবারে আমি ওনাকে বলি যে আপনি কি ভাবছেন, এই কাস্টিং কি ভাবছেন? এবারে কাস্টিং একটা ওনার কাছ থেকে আইডিয়া নিলাম। এইবারে আমরা বললাম যে আমাদেরকে 2 দিন টাইম দিন। আমরা 2 দিন পরে আমাদের একটা দেখলাম যে না, এর জন্য যেটা দিয়েছে উনি ওটা ওকে, বি যেটা সিলেকশন করছে এটাও ওকে, সি মনে হয় এটা জায়গায় ডিটা ভালো যাবে। মানে আমি যদি এইভাবে যদি আমি দেখি, তো সেইগুলো আমরা পরবর্তীকালে বলি। এবার যদি উনি বলে যে না আমার সিটাকেই লাগবে, তখন তাকে প্রুভ করতে হবে যে অন্য কোনো কিছু দেখাও, যে সি যে তুমি চাইছো, আমি যে ডি কথা বলছি তোমার যে ডিটা ঠিক না, তুমি সিটাকে দেখাও যে কোনো ছবি করেছে বা এ করেছে। এবার যদি সে যদি বলে যে না, এর আমার সোশ্যাল ফলোয়ার অনেক আছে, সোশ্যাল মিডিয়াতে তার অনেক অ্যাপ্রোচ আছে, এত মিলিয়ন ভিউ আছে, এত সে আছে, এই ছোট্ট রোলের জন্য যদি আমরা নেই, তো আমাদের টিকিট এতটা লোক কাটবে, এত দেখবে। আসলে কি দেখে? আসলে কি দেখে? যার এত মিলিয়ন ফলোয়ার আছে বা এ আছে, ছবি ভালো হলে দেখবে। কিন্তু যদি আমি ভিউ দেখে আমি একটা অ্যাক্টরকে নেই, আসলে কি তারা দেখে? বাংলা ছবি প্রত্যেকটা সপ্তাহে 3-4টে করে ছবি রিলিজ হচ্ছে। এই ছবিগুলো আমি খুব সম্মান রেখে বলছি, এর মধ্যে আমারও ছবি আছে। এই ছবিগুলো প্রডিউসার জানে যে তার পকেটে কি যাচ্ছে। স্যাটেলাইট, ওটিটি এখনো অবধি সেভাবে হাতের মুঠ খুলছে না। তাহলে একটা প্রডিউসার যদি 10টা ছবি করে, তাকে সারভাইভ করাটাই বড় কথা। তার মধ্যে যদি আমরা অ্যাক্ট্রেসকে নিয়ে যদি আমরা ওই নিয়ে চিন্তা ভাবনা করি যে এর ফলোয়ার আছে, একে নেবো, একে নিলে, তার মানে কি তোমার স্টোরিটা দম নেই। তুমি কোথায় চলে যাচ্ছ, কার ফলোয়ার বেশি আছে, কার এ আছে। আমার দরকার আগে স্টোরিটা। এখন কি হচ্ছে, স্টোরি আপনার সব থেকে ভালো হতে হবে স্টোরি, তারপরে ভালো হতে হবে মেকিং। অ্যাক্ট্রেস তো একটা বড় পার্ট, তারা তো থাকবেই, কিন্তু মেকিং আর স্টোরি এটা খুবই জরুরি ভালো হওয়া, আমার মনে হয়। আর যখন কোলাবোরেশন করেন আপনি, আপনি আপনার 7th ফিল্ম আপনি কাজ করেছেন। এতগুলো ফিল্ম করার পরে আপনার কার সাথে সবথেকে বেশি ভালো লেগেছে কোলাবোরেশন করে? দেখুন, একটা হচ্ছে প্রতিন্দি গুপ্তা, যে চালচিত্র করেছে, এর পরের ছবি আমাদের রান্নাবাটি করছে। উনি খুব, মানে উনি একটা না প্যাটার্ন নিয়ে খুব প্রি প্রোডাকশন দারুণ করে, এবং স্টোরি রাইটিংগুলো দারুণ। বলতে পারেন যে আমার যদি খুব ভালো অভিজ্ঞতা বলি, আমি প্রতিন্দি গুপ্তের সাথে আমার খুব ভালো অভিজ্ঞতা, এবং নেক্সট কাজ আমি করার জন্য মুখিয়ে আছি। দারুণ, মানে উনি ছবিটা না, ছবিটা বাচ্চার মতন করে অ্যাডাপ্ট করে নেয়, একদম পুরো মানে আমার বাচ্চা। দারুণ দারুণ অভিজ্ঞতা ওনার সাথে কাজ করে। বাকিদের সাথেও কাজ করার অভিজ্ঞতা খারাপ না। সায়ন্তনও ভালো কাজ করেছে, মৈনাকদা ভালো কাজ করেছে, ইভেন অর্জুন দা তো খুব ভালো কাজ করেছে, যে আমাদের ডিপ ফ্রিজের যে ডিরেক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, খুব ভালো কাজ করেছে। এবং খুব সবথেকে বড় কথা হচ্ছে, খুব মানে অর্জুনদার মধ্যে একটা ব্যাপার আছে যে এটা হচ্ছে না তাহলে এটা করো, ওটা হচ্ছে না তাহলে এটা করো, মানে এই ব্যাপারটা আছে যে প্রডিউসারকেও বাঁচাতে হবে, আমাদেরকেও বাঁচতে হবে। আর আরেকটা কথা খুব মানে খুব জরুরি, এই কথাটা ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের শুনে রাখা দরকার। সেটা হচ্ছে, একটা ডিরেক্টরকে আমরা যে রেমিউনারেশনটা দেই, আমরা যদি দেখি না যে সে বছরে একটা ছবি করবে, তার সংসার চলবে না, তার সংসার চলবে না। সে কিভাবে আছে আমরা খবর নেই। যারা ছোট ছোট ছবির কাজ করছে, আমরা এমন কোনো রেমুনারেশন দেই না যে একটা ছবি নিয়ে এসে সারাটা বছর আমার পেছনে ছুটবে এবং শিল্প দেখাবে পুরো ব্যাপারটা। সে একটা ছবি করতে যেয়ে আর একটা ছবির মিটিং কেন করে? আমরা এমন কিছু দিই না, এটা প্র্যাকটিক্যাল কথা। এখন যদি আমাকে কেউ এসে যদি বলে যে আপনাকে এই ডিরেক্টর এই রেমুনারেশন চাইছে, উনি তো এই রেমুনারেশনে করে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে উনি একটা ছবিকে 6 থেকে 8 মাস দিচ্ছে। আমরা যে টাকাটা দিচ্ছি, তার ফ্যামিলিতে যদি
চারজন ফ্যামিলি থাকে, ইংলিশ মিডিয়ামে পড়ে বা বেঙ্গলি মিডিয়ামে পড়ে, বা যা কিছু হতে পারে, তার ফ্ল্যাট ভাড়া হতে পারে, নিজের হতে পারে, চলে না ওই পয়সায়। এটা প্র্যাকটিক্যাল কথা। মানে লাইফস্টাইল মেনটেন করতে গেলেও চলে ওটা, না, হ্যাঁ, চলে না, একদম চলে না। মানে এটা কিন্তু আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি। আমি তার খুব কাছ থেকে দেখেছি যে তারা, অনেক ডিরেক্টর অসহায়, বলতে পারে না কি করবে। আমার ছবিটা করতে করতে আমি নিজে বলেছি, দেখো আমি তো তোমাকে পরের ছবি দিতে পারছি না, তুমি যদি মিটিং করতে চাও, একটা মানে প্রডিউসারের ফোন এসেছিল, হ্যাঁ তুমি যাও, তো শুটিং শেষ হয়ে যাচ্ছে, আমাদের সাথে এমনি গল্প করে টাইম নষ্ট করে তো লাভ নেই, যাও। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এটা। তো এই এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ যদি করতে হয় তাহলে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকতে হবে। সব থেকে বড় কথা, ছবি চলতে হবে। ছবি চললে আমরা যে বাজেটটা নিয়ে এখন আমরা করছি, ধরো একটা বাজেট আমরা লক করলাম, সেই বাজেটের মধ্যে আমরা প্রত্যেকটা খাদে টাকা দিচ্ছি, কিন্তু সেই খাদের মধ্যে দিয়ে যে টাকাগুলো আমরা পার্ট বাই পার্ট দেখছি, ডিরেক্টরকে কত কমানো যায়, লোকেশন কত কমানো যায়, অ্যাক্টরকে কত কমানো যায়। আচ্ছা, একটা তো 365 দিন তো তাদের কাজ নেই। অ্যাক্টর, আমরা একটা যে কোনো অ্যাক্টরকে আমরা ধরো একটা রেমুনারেশন দিলাম যে 50,000 টাকা পার ডে, আমরা মনে করছি 50,000 পার ডে দিচ্ছি বা 1 লাখ পার ডে দিচ্ছি, 365 দিন তো কাজ পাচ্ছে না। সেটাই। আমাদের মাথায় কিন্তু এটা ঢুকছে যে অনেক টাকা নিচ্ছে, কিন্তু এটা না। প্র্যাকটিক্যাল ব্যাপারটা হচ্ছে তারা মাসে কতদিন কাজ করছে বা বছরে কতদিন কাজ করছে। একটা ভালো ডিওপি আমরা কি দিই, তারা কেন 5টা 6টা ছবি করবে না? করতেই হবে। আচ্ছা, আমরা ইনকাম করব, আমাদের সংসার বড় হবে, আমরা ভালো গাড়িতে চড়বো, ভালো জায়গায় থাকবো, একটা ভালো ডিরেক্টর, একটা ভালো ডিওপি, একটা ভালো প্রোডাকশন ম্যানেজার, তাদের কি কোনো ইচ্ছা থাকবে না? কজন আপনার মতো করে ভাবে সেটাও একটা এটা একটা ফ্যাক্টর আর কি। এটার জন্যই তো, মানে আমরা না বলি যে আমাকে না চিট করেছে, এত টাকা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, এটা নিয়ে নিয়েছে, ওটা নিয়ে নিয়েছে। কি করবে? চিট করছে না, বেসিক্যালি কি হয়, তাদেরও পেটে টান আছে, তাই বলে তারা, আমি বলছি না যে এটা যে তুমি ঘুরিয়ে পয়সা নাও কারোর থেকে, এটাও আমি লজিক্যাল ঠিক না, কিন্তু যে পয়সাটা চাইছে সেই পয়সাটার থেকে বার্গেন করতে করতে সে দেখছে কি যে আগের বছরে কোনো কাজ পায়নি, এই বছরে যদি আমি কাজ না পাই আমার সংসারটা কি করতে, মানে এই ইন্ডাস্ট্রি থেকে ছেড়ে চলে যেতে হবে। সে একটা কম বাজেটে একটা কম ছবি করলো, সেই ছবিটার মান, গুণগত মানও কমালো, কারণ যে স্টোরিটা আছে ডিম্যান্ড করে অন্য লোকেশন, অন্য অ্যাক্টার, অন্য অ্যাক্টারেস। সে কি করলো, আমি কোনো অ্যাক্টারেসকে কিন্তু ছোট বলছি, কিন্তু সব অ্যাক্টার তো সব কাস্টিংয়ে যায় না, মানে সব স্টোরিতে তো সব অ্যাক্টার যায় না। তো সেই জায়গাটায় প্রত্যেকটা নতুন প্রডিউসার ধরছে, তার কাছ থেকে কিছু পয়সা নিচ্ছে, তারা একটা ছবি করছে, পালিয়ে যাচ্ছে। এরকম অনেক আছে। আমাদেরকে না যত্নশীল হতে হবে, আমাদেরকে প্রডিউসার হয়ে আমাদেরকে ডিরেক্টরদেরকে দেখতে হবে, প্রোডাকশনের লোকগুলোকে দেখতে হবে। আজকে যে মানে হয়তো বলা উচিত কি উচিত না জানি না, যে গিল্ড দরকার, এত যা কিছুই হোক দরকার। এই কারণে, কারণ আমি আমি রিসেন্ট আমার একটা ছবিতে কি হলো, 1 মাস একটা প্রি প্রোডাকশন করলো, করে সে হঠাৎ করে চলে গেল, বললো যে আমি তো গিল্ডের লোক না, আমি তো যখন তখন যেতে পারি। আমি যেই এগ্রিমেন্টের কথাটা বললাম, ওকে। তো অনেক হয়তো তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু গিল্ড দরকার। এবার কিভাবে দরকার, কোনভাবে দরকার, আমার সে অত অভিজ্ঞতা আমার নেই, আর আমি ওই মাপেরও মানে এখনো এসে পারিনি যে আমি সে ইন্ডাস্ট্রিকে বলবো যে এইভাবে করো। মানে আমি বলছি প্রত্যেকের মাথার উপরে একটা ছাদ থাকা উচিত, যে ছাদটা থেকে আমি বেরিয়ে আসতে গেলেও, মানে সেই জায়গার থেকে আমি বেরিয়ে আসতে গেলেও আমাকে জবাবদিহি করতে হবে, এবং অন্য একজন বেরিয়ে আসতে গেলেও তাকেও জবাবদিহি করতে হবে। বুঝতে এটা হওয়া পেরেছি। উচিত। মানে একটা একটা অর্ডার থাকা ডেফিনেটলি উচিত, যে যে যা ইচ্ছা সেটা করতে উচিত। পারবে না। মানে আমি নতুন প্রডিউসার হিসেবে আমি মনে করি এটা হওয়া উচিত, থাকা উচিত। তা না হলেও কিন্তু এতগুলো ছবি হতো না। আজকে যে আমরা যেটা বলছি না, যদি
কতগুলো প্রডিউসার আজকে আমি কাজ করে যাচ্ছি, আমি কাজ করে আমি পয়সা দিলাম না, এর এর যে পয়সা আমি না দিয়ে যদি আমি আরেকটা ছবি করি অন্য অন্য লোককে নিয়ে, তো কি হলো, আমার মাথার উপরে যদি কেউ থাকে সে কিন্তু দেখতে পাচ্ছে যে এই ছবিগুলোর টাকা এরা পায়নি, সেই প্রোডাকশন হাউসে কিন্তু টাকা দেওয়ার দায়িত্বটা, আগে তুমি টাকা দাও দেন তুমি শুটিং শুরু করো, এটা দরকার। তা না হলে তো যে কেউ এসে ছবি করে যাবে, লুকিয়ে ছবি করে যাবে, রিলিজ করে দেবে, এটা তো অবশ্যই দরকার। আচ্ছা, গিল্ডের থেকে একটা প্রশ্ন করি। গিল্ডের তো আবার যেরকম এই পজিটিভ দিকটা আছে, আবার নেগেটিভ দিকও আছে। গিল্ডের কার্ড ইস্যু না করলে গিল্ড কাজ করতে দেয় না, সেটা অ্যাক্টার্স হোক বা টেকনিশিয়ানসের হোক। গিল্ডের একটা স্পেসিফিক কার্ড আছে, তো সেই কার্ডের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তো সবার পক্ষে কিন্তু সেটা মানাটা সম্ভব না একদম স্টার্টিংয়ে। তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তারা তো এরকমভাবেই ফিল্ম বানাচ্ছে এবং প্রথমে আমার মনে হয় ইউটিউবের জার্নিটা লোকে স্টার্ট করে, অনেকে শুরু করে, যারা যারা নতুন নতুন ফিল্ম মেকার্স, তারা যেহেতু ইউটিউব অ্যাজ আ প্ল্যাটফর্ম ফ্রি, সেই প্ল্যাটফর্মে আপলোড করে, তারপরে তারা সেই ফিল্মসটাকে নিয়ে যায় আরও অন্য জায়গায়। সেখানে ইউটিউবে একটা অপশন থাকে যে পেইড মেম্বারশিপ যদি করা যায়, সেটা নেক্সট স্টেপ হয়। তবে তো ফিল্ম ফেস্টিভ্যালসে নিয়ে যায়, যে ওখানে যদি কারোর ভালো লাগে। তো এই যে প্রসেসটা, এটা স্টার্টিংটা শুরু করতে গিয়ে গিল্ডের এত রেগুলেশনস থাকে, সেটা একজন নিউ কামার ডাইরেক্টরেরও পক্ষে সম্ভব না রাখা, আর অ্যাক্টরের পক্ষেও রাখা সম্ভব না। তখন তাদেরকে আপনি কি অ্যাডভাইস দেবেন? দেখুন, এরকম কার্ড নেই, আমাদের সাথে অনেকে কাজ করেছে, কিন্তু তারা ওইভাবে কাজ করেনি, তারা এক্সট্রা ম্যান হিসেবে কাজ করেছে। ওনাদের নিয়ম অনুযায়ী যেটা আছে, যে গিল্ডের নিয়ম মেনে আমরা কাজ করছি, কিন্তু ধরুন আপনি খুব ভালো মেকআপ করেন কিন্তু আপনার কার্ড নেই, আমরা কিন্তু কাজে নেই, মানে এরকম না যে কাজে নেই না, আমাদের কাজে নিয়েছি, কাজ করছে তারা। গিল্ডের যে নিয়ম আছে সেটা ফলো করে 100% মেনে আমরা কাজ করছি। আমি বলছি না যে মানে এটাই হওয়া উচিত, এটা হওয়া উচিত না, মানে আমি বলছি যে অন্ততপক্ষে একটা সিওরিটি থাক যে এই প্রডিউসারটা টাকাটা দেবে কাজ করে, যে সেই সিওরিটিটা কে দেবে? আজকে গিল্ড যদি না থাকে তো কে দেবে? আমি 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 হাজার পজিটিভ দিক হতে পারে, হাজার নেগেটিভ দিক হতে পারে, সেই বিচার বিশ্লেষণ করার মতন অভিজ্ঞতা আমার নেই, কিন্তু আমি বলছি যে টাকা যদি মার যায়, একটা ছেলে 15 দিন কাজ করেছে, তার টাকাটা দিল না, পরবর্তী অন্য একটা প্রজেক্ট শুরু করে দিল, হ্যাঁ, তখন কি আমি হবে? এই জায়গাটার কথা বলছি, বুঝতে এই পেরেছি। জায়গাটা থাকা উচিত। বাকি কার্ড কি নিয়মে করা উচিত বা উচিত না, সেই ব্যাপারে আমি জানি না, যদি কোনদিন জানি অবশ্যই আমি জানাবো, সোশ্যাল মিডিয়ায় জানাবো, কিন্তু কেউ মাথার উপরে থাকা উচিত, আমি এটা মনে করি। না, 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 অফকোর্স, মানে সেটা আপনি একদম ঠিক বলেছেন। এটা একটা খুব পজিটিভ দিক যে একজন থাকা উচিত মাথার উপরে, যে আর কি বলবে যে ইউ হ্যাভ টু পে, এতজন কাজ করেছে। কারণ অ্যাক্টার্সরা কিন্তু ওই রেমিউনারেশন আগে চার্জ করে, মানে তাদেরকে কিছু টাকা আগে দিতে হয়, কিন্তু সবাই সেটা চার্জ করতে পারে না। সবাই যারা একটা ফিল্মের সাথে অ্যাসোসিয়েট সেটা করতে পারে না। তো আপনার এই যে থটটা, এই থটটাকে হ্যাটস অফ। আচ্ছা দাদা, তাহলে পরবর্তী প্রশ্নে আসি যে আমাদের আগে যেরকমভাবে ফিল্ম তৈরি করা হতো, সেই সব ডাইরেক্টররা যদি আজকে আপনি তাদেরকে পেতেন, তাহলে তাদের মধ্যে কার সাথে আপনি কাজ করতে পছন্দ করতেন? আমাদের ইয়েস্টারইয়ার্স এ বেঙ্গলি ডাইরেক্টরস। দেখুন, উনি তো আর নেই, মানে স্বপন সাহা, মানে আপনি তো একের পর এক হিট ছবি দেখেছেন, সেগুলো নেই। ইভেন আমি লাস্ট এনার বলেছিলাম যে জিদ্দার সাথে যখন কাজ করি, তখন জিদ্দার আগের যে ডিরেক্টর ছিলেন রবি কিনাকি, ওনার সাথেও আমার কাজের ইচ্ছা ছিল, কিন্তু কোনো একটা কারণে হয়তো হয়নি। আর এখন যেসবভাবে ছবিগুলো আসছে বা এ হচ্ছে, তাদেরও মানে যাদের কথা বলছি তাদের বয়স হয়ে গেছে বা এ হয়ে গেছে, কিন্তু ভালো, এনারা ভালো, আমার মনে হয় না যে, তো স্বপন শাহ উনি তো আর কাজের মতো না এখন, এই মানে চিন্তা করাই ভুল, আমার সেসব কথা তো বলাই যায় না, কিন্তু ওনারা যদি থাকতেন তাহলে হয়তো আমি করতাম, চেষ্টা করতাম। না, আমার যেরকম খুব ইচ্ছা ছিল সৌমিত্রর সাথে একদিন একটা না একটা কাজ, তো আমার, বাট ভেরি আনফর্চুনেটলি উনি বিফোর আই কুড ওয়ার্ক হি পাসড অ্যাওয়ে আর কি। তো ওটা আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে কাজ করার, বাট আমি কখনোই ওই সুযোগটা পাইনি।
বাট হ্যাঁ, একটা সুযোগ আমি পেয়েছি, খুব খুব মানে আনএক্সপেক্টেড সুযোগ পেয়েছি সাবিত্রী আন্টির সাথে কাজ করার। তো ওনার থেকে আমি দি সৌমিত্রর ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। একদিন গল্প করছিলাম বসে, তো দ্যাট ওয়াজ অলসো ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স আর কি। তো বাট হ্যাঁ, ওটা আমার খুব ইচ্ছা ছিল যে যদি আমি কখনো ওনার সাথে কাজ করি, কারণ উনি অনেক বয়স অব্দি উনি কাজ করেছেন। তো দেখো, আমরা যখন কাজ শুরু করলাম তখন আমি পাইনি ওনাকে। আমার খুব ইচ্ছা ছিল, মানে হি সো হ্যান্ডসাম। আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে কাজ করার। বাট যদি ইন্ডাস্ট্রির ব্যাপারেই কথা বলা হয়, ধরুন আপনি বলছিলেন একটু আগে যে আমরা একটা প্রজেক্ট বেরাবে, সেই প্রজেক্টটা ওটিটি প্ল্যাটফর্ম বা মাল্টিমিডিয়া থিয়েটার রিলিজ করবে। ধরুন একটা প্রজেক্ট যেটা এক্সপেকটেশন ছিল সেই হিসেবে প্রজেক্টটা চললো না, তখন সেটাকে আমরা লস বা প্রফিট হিসেবে কাউন্ট করি। তো সেই লসটা যে হলো, সেটাকে আপনি কিরমভাবে অ্যাজ এ প্রডিউসার এটাকে রিকভার করতে পারে? দেখো, এখন আমি যখন একটা ছবি করলে, কেউ একটা ছবি করলো আর কি, সে কি হলো, একটা ছবির রেজাল্ট দেখলো, রেজাল্ট দেখে সে হতাশ হয়ে গেল, হতাশ হয়ে সে চলে গেল। কিন্তু যখন সেকেন্ড ছবি করলাম, তো আমি আর একটু বেটার রেজাল্ট পেলাম। থার্ড ছবিতে হয়তো আমি আর একটু বেটার রেজাল্ট পাবো। ফোর্থে হয়তো আমি আবার কোনো খারাপ রেজাল্ট পেতে পারি। তো আমার কি হয় না, আমি যখন একটা ওটিটি বা একটা স্যাটেলাইট বা একটা কাউকে যাবো, তো আমার বুকেতে যদি সব রকম থাকে যে আমার কাছে এই ছবিটাও আছে, এই ছবিটাও আছে, এই ছবিটাও আছে, এই ছবিটাও আছে, তো ওনারা না মানে সেক্ষেত্রেও চিন্তা করবে যে না, এনার কাছে অ্যাভারেজ ছবি আছে, বিলো অ্যাভারেজ আছে, হিট আছে, সব রকম যদি আমাকে মিলিয়ে মিশিয়ে যদি ছবি আমাদের কাছে এরকম কিছু থাকে, তো তাহলে আমি স্যাটেলাইট ডিলটা ভালো পাবো, আমি ওটিটি ডিলটা ভালো পাবো। তো সেক্ষেত্রে সেখান থেকে না 60-65% পয়সা উঠে আসার চান্স থাকে, ইনক্লুডিং অল, মানে সং দিয়ে দিয়ে উঠে আসা। হ্যাঁ, সেইটাকে হোল্ড করা ক্যাপাসিটি রাখতে হবে। আর এর জন্যই নতুন প্রডিউসার যারা আসতে চাইছেন ইন্ডাস্ট্রি ভালো, শুধু কাজ নিয়ে আমরা যদি বেশি কাজের ভেতরে ঢুকে থাকি, তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু পয়সা দেবে, আজ না হোক কাল। আমি অন্য কোনো মিন করতে চাইছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যে কাজটা নিয়েই আমরা, মানে কাজের ভেতরে ঢোকো, গল্পের ভেতরে ঢোকো, বুঝতে পেরেছি। ডিরেক্টর কি করছে সেটা দেখো, কাজটা শেখো, যে কটা ভ্যান লাগছে তার হিসাবটা নাও, কতগুলো আর্টিস্ট এসছে বা কতগুলো খাবার যাচ্ছে, কি যাচ্ছে, এগুলো টোটাল হিসাবটা নাও। একটা পুরো প্যাকেজ। একটা বিজনেসম্যান তখনই হবে যে সব কিছু জানবে। তা না হলে কিন্তু আমি যদি মনে করি না যে একটা বাজেট করে ছেড়ে দিলাম আমি আমার লোকের ওপরে, সেই বাজেটটা, যে টাকাটা, যে খাবারটা আমি অ্যালটমেন্ট করছি, সেই টাকায় সেই খাবারটার থেকে ভালো খাবার হতে পারে, কিন্তু কিছু খাবার ওখান থেকে নেই। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমাকে না সেই জায়গাটাও দেখতে হবে যে হ্যাঁ, একটারা কি খাচ্ছে, তারা কি আদেও সেই খাবার যোগ্য খাবারটা আমি দিতে পারছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমাকে ঢুকতে হবে। আমি প্রত্যেক প্রডিউসারকে বলতে চাই যে যে পর্দাটা দেওয়া শুরু করেছে, এই পর্দাটাকে সরিয়ে আসুন। আপনাকে একটা পর্দা দিয়ে দিচ্ছে, যে পর্দার ওপাশে আপনি যাবেন না, আপনি প্রডিউসার, আপনি অনেক কিছু হয়ে গেছেন, সেই পর্দাটাকে সরিয়ে দিন, দেখবেন ওখান থেকেই আলো আসছে। মেইন আলোটা ওখানেই। আপনি দেখুন, আপনি শিখুন, আপনি ডিরেক্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে কথা বলুন। কেন কথা বলবে না? একটা ছবি হবে, সেকেন্ড ছবি থেকে আপনার সব দরজা খুলে যাবে। কিন্তু লেগে থাকতে হবে সেই লেগে হিসেবে। থাকতে হবে। আমি মানে এমনও ছবি হয়েছে যে 4 দিন আগে কোনো একটা অ্যাক্টরেস আমাকে বলে দিলে ছবিটা করব না, কারণ তার এই কন্ডিশন আছে। তো আমি বললাম, এত তো বাজেট নেই, আপনি আমাকে বলেনও নি। তো ও বলে যে না, আমার এইগুলো লাগবে। আমি বললাম যে দেখুন, আপনি আমাদেরকে আগে কিছুই বলেননি। তো আমি বললাম যে ছেড়ে দিন, করতে হবে না। আর আমি সেকেন্ড দিন অন্য অ্যাক্ট্রেসের সঙ্গে সামনাসামনি বসলাম, আমি এই দিতে পারবো, এই দিতে পারবো না, একদম 4 দিন পরে শুটিং শুরু হয়ে গেল।
একদম সামনাসামনি যে বসলাম, আমি বললাম দেখুন আমি এই দিতে পারবো, এই দিতে পারবো, এটা দিতে পারবো না। আপনি যদি এই ছবিটা করে দেন, আমার 4 দিন পরে আছে, আপনার ডেট থাকলে করুন, না হলে আমি অন্য কাজে যাচ্ছি। হ্যাঁ, সে বললো আমার এখন ডেট আছে, তবে আমাকে কিছুটা ম্যানেজ করতে হবে, যেটা ওনার অন্য জায়গায় শো ছিল। তো উনি ম্যানেজ করেছে, আমার কাজ হয়েছে, ছবি হয়েছে। এবার আমি যদি ওখানে যদি মনে করি না যে যে এটা আমি দেব, তো কি হয় না, মানে এক্সট্রা যখন আমি শুরু করে দেবো, তো অন্য একটারাও আমাকে বলবে যে ভাই আমার এটাও লাগবে। মানে অন্য প্রোডাকশন হাউস থেকে সে যে ফ্যাসিলিটিসগুলো পায়, সেই ফ্যাসিলিটিসগুলো দিতে আমি রাজি, কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস আমাকে বলা হয়নি। যখন সে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো আমার থেকে চাইলো নতুন প্রডিউসার হিসাবে, আমি সেটাকে বললাম যে আমি দিতে পারবো না। তখন সেটাকে ছবিটা আর করতে চাইলো না, তো আমি অন্য একজনের কাছে গেলাম। আমি এটা যদি মেনে নিতাম, পরের দিন শুটিংয়েই আমাদেরকে অন্য কিছু, অন্য ডিমান্ড করতো। আরো ডিমান্ড করতো, না অন্যরাও ডিমান্ড করতো, বলতো আমরা কেন না। বাজেট তো আমাদের এটা বেঁধে দিয়েছে যে এই বাজেট কিন্তু আমি এখন বাজেট থেকে একটু বেরিয়ে যে ছবি করার চেষ্টা করছি। ছবির বাজেট কি হওয়া উচিত সেটা ছবির গল্প বলে দেবে, এটা শুরু করছি। ওকে। লাস্ট যে দুটো মুভি আমরা শুরু করেছি, সে দুটোতে কিন্তু ছবিতে আমরা এটা চিন্তা। আচ্ছা, তাহলে একটা কথা বলুন দাদা, এই ইন্ডাস্ট্রি থেকে নাম্বার অফ হাউসেস কমে যাচ্ছে কেন? এই যে আপনি বললেন কাজ আছে, কাজ করে যেতে হবে, তাহলে আজকের প্র্যাকটিক্যাল রিয়ালিটিতে নাম্বার অফ হাউসেস কমে যাচ্ছে কেন? কি কারণে? আমরা বড্ড, মানে আমার মনে হয়, আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি যে আমরা একটা, আগে কি হতো, প্রি সেল হতো, যে একটা ছবি করতে করতে কোন একটা স্যাটেলাইট নিল, কোন একটা ওটিটি নিল, প্রি সেল হলো। সেই প্রি সেলের যেদিন থেকে প্রি সেলগুলো বন্ধ হয়ে গেল বা নেওয়া বন্ধ হয়ে গেল, তখন থেকে কি হলো না, আমরা কি করছি, থিয়েটারের থেকে যে টাকাটা আমরা তুলতে পারবো সেইটা মাথায় রেখে, আর যেটাকে আমরা হোল্ড করতে পারবো, মানে মানে আমি একটা ছবি, যে টাকা আমি বানিয়েছি সেই টাকাটা যদি আমার নষ্ট হয়ে যায় বা সেই ছবিটার টাকাটা পুরো না ওঠে, তাহলে আমি যাতে রেখে দিয়ে পরবর্তীকালে বেচতে পারবো, এই চিন্তা ভাবনাতে করে করে ছবির মানগুলোকে আমরা শেষ করছি। একটা ছবি, এই গল্পটাকে পুরো নামাতে গেলে একটা পয়সা দরকার, তার যদি আমি 30% কেটে দিই, 40% কেটে দিই, ছবিটা কি দাঁড়াবে? এখানে একটা ছবি 250 টাকার টিকিটে একটা 200 কোটি টাকার ছবি চলছে, ওখানে একটা ছবি চলছে যদি আমাদের 70 লাখ 1 কোটি টাকার ছবি চলে, সেই ছবিতে যদি মেরিট থাকে অবশ্যই দেখবে। কিন্তু যেটা ডিমান্ড করছে গল্পতে, যে গল্পটাকে বাইরে যাওয়া শ্যুট করা ডিমান্ড করছে, আমি গল্পটাকে যদি অন্যভাবে দেখানোর জন্য ডিরেক্টর বলছে, কিন্তু আমরা কি বলছি, ছবি ওয়ার্ক করছে না, এটা করা যাবে না, ভাই তুমি আমার ছবির টাকার রিস্ক নেবে, আমি এতগুলো টাকা লাগাবো, 2 কোটি টাকা কেন লাগাবো? যার জন্য বাঙালি অডিয়েন্স কমে যাচ্ছে, কমে যাচ্ছে। ভালো গল্প, ভালো হয়ে এখনো হিট হচ্ছে, কিন্তু প্রচুর টাকা এখনো কামানোর জায়গা আছে, কামাচ্ছে, বা অন্যান্য জায়গার থেকে ইনকাম আসছে, কিন্তু ভালো গল্প হতে হবে, প্রোডাকশন হাউসের নাম হতে হবে। আরেকটা ব্যাপার, আমি হয়তো এটা নিয়ে কথা হতে পারে, আমার বাড়িতে আমি নিমন্ত্রণ করে 50 জনকে আনলাম, সেই 50 জন খাওয়া দাওয়ার পরে আমার সামনে কি বলবে, খাবারটা খুব সুন্দর হয়েছে। তো আমাদের কি হয় এখন, এই মানে স্পেশাল স্ক্রিনিং বা এ করে নানানদেরকে আমরা ডাকলাম, ডেকে দাদা এই ছবিটা কেমন হয়েছে, এই ছবিটা কেমন হয়েছে, তো সবাই ভালো বলবে, আমাকেও ডেকেছে, আমাকেও ভালো বলতে হবে। এটা কি হচ্ছে? মানে আমরা অপিয়ারেন্সে বেশি ঢুকে না, যাচ্ছি। এই সোশ্যাল মিডিয়ার যখন যাচ্ছে, আমার কথাটা কি নেক্সটে কে আর বিশ্বাস করবে যদি আমি ভুল কথা বলে আসি? আচ্ছা, আমার ক্রেডিবিলিটি থাকবে না। হ্যাঁ, যদি আমি জাস্ট বলার জন্য বলি, তাহলে আমার ক্রেডিবিলিটি থাকবে আমি না। যেখানে গেলাম আমি বলে এলাম এই ছবিটা দারুণ, তোমরা দেখো, এই ছবিটা আনলে মিস করে যাবে। আমি এখানে বসে বলে যাচ্ছি যে আমার ছবি দেখুন,
আপনারা আপনাদের মতন লিখুন, আমরা শিখি যে এই ভুলটা হচ্ছে। আর খারাপ কাজ করলে আমাকে শুনতে হবে, শোনাটা ধৈর্যটা রাখতে হবে। আমি এখানে এসছি, আমাকে হয়তো 500 জন খারাপ বলবে, বলতেই পারে, তার স্বাধীন, ভারতে কেন বলবে না? তাদের খারাপ লাগতেই পারে আমার কোনো কথা, সেটাকে আমাকে নিতে হবে সেইভাবে। ফ্রিডম অফ স্পিচ কিন্তু দাদা আমাদের এখানে এক্সারসাইজ করা হয় না। বলি আমরা ঠিকই যে আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু আমরা কিন্তু সেটাকে এক্সারসাইজ করি না। কারণ এই যে ট্রোলিং কথাটা যে এত ইউজ করা হয়, যখন কারোর কোনো কাজ ভালো লাগে না তখনই কিন্তু মানুষ ট্রোলটা করে, বা সে কিছু করছে, বা অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা কিন্তু খুব অফেন্ডেড হয়ে যায় যে কেন বললো, তার কোনো কাজ নেই। কিন্তু এটা ভাবে না যে এই অডিয়েন্সের জন্যই আমরা, ওনারা আমাদের দেখবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, ভালো খারাপটা ক্রিটিসাইজ করবেন, তবে না আমরা অ্যাজ আ অ্যাক্টর সবার সামনে প্রেজেন্ট করবো যে আমাদের ক্রাফট। কিন্তু লোকে খুব অফেন্ডেড হয়ে যায় যে না, এটা হবে না। তো আমার মনে হয় ফ্রিডম অফ স্পিচ কিন্তু ওরমভাবে এক্সারসাইজই করা হয় না। আর আমি যে এই জেনারেশন, সেটা হচ্ছে মিলেনিয়াল জেনারেশন। আমাদের তো ছোটবেলা থেকে এরকম ছিল, মা বাবা বলবে টিচার বলেছে উঠতে হবে, উঠবে, টিচার বলেছে বসতে হবে, বসবে। তার বাইরে টিচারকে অপমান করা তো মানে কোয়েশ্চেন করা, অপমান তো দূরের কথা, কোয়েশ্চেন করা যে এটা কেন হলো, নট অ্যালাউড। তো জেনজি ওই জন্য একটু ডিফারেন্ট আমাদের থেকে, ওরা একটু অন্যরকমভাবে চিন্তা করে। বাট এবার একটু ফান টপিকে আসি, আপনার অনন্ত সিং এর ওপর আসি, যেটা আপনার রিলিজ করছে। সেই ফিল্মটার ব্যাপারে একটু বলুন যতটা আপনি বলতে পারবেন। আর ফিল্মটার জিৎ সাথে কাজ করে আপনার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে? জিদ্দার সাথে আমার অন্তত 5-6 বার মিটিং হয়েছে। জিদ্দা খুব মিশুকে মানুষ, এবং জিদ্দার যে স্টোরি ভেতরে ঢুকে যেতে চায়। মানে একটা স্টোরি যদি আমি, যে স্টোরিটা অনন্ত সিংহকে নিয়ে, দেখো আজকে অনন্ত সিংহকে নিয়ে আমরা কেন করছি, যে অনন্ত সিংহকে নিয়ে কতজন কি জানে। তারা স্বাধীনতার আগেও লড়াই করে গেছে স্বাধীনতার জন্য, স্বাধীনতার পরেও লড়াই করে গেছে স্বাধীনতার জন্য। কি স্বাধীনতা? যে আমরা যে স্বাধীনতাটা চেয়েছে সেই স্বাধীনতাটা আমরা পাইনি তখনকার আমল। বুঝতে পেরেছি। তো সেই কথাটা আমাদেরকে বলতে হবে, যে যে স্বাধীনতার জন্য আমাদের স্বাধীনতার আগের মানুষরা লড়াই করেছে, এবং তারা কি কি করেছে, এবং তারপরে স্বাধীনতার পরে এসেও দেখছে যে হয়তোবা কিছুটা উন্নতি হলেও এই স্বাধীনতাটা তারা চায়নি। তার উপরেই ছবিটা। এবং এই ছবিটা আপনারা দেখুন, আমার প্রত্যেকটা ছবি ভালো এটা আমি বলবো না, প্রত্যেকটা ছবি আমি ভালো বানাতে পারিনি। অ্যাভারেজ ছবি আছে, ভালো ছবি আছে, সব মিলিয়ে মিশিয়ে ছবি। তো আমি একটা অন্য ধরনের প্রডিউসার, মানে, এবং আমার ছবি বেরালে লিখবে, যেটা মনে হয় সেটাই লিখবে। খারাপ হলে খারাপই লিখবে, তাতে আমি শিখতে পারবো যে হ্যাঁ এই খারাপটা হয়েছে, আমার পরবর্তীকালে এটাকে আমাকে চিন্তা করে ছবিটা বানাতে হবে। আমি এটা বলছি দর্শককে, যে দর্শকও লিখুক, অডিয়েন্স লিখুক, অডিয়েন্স আমাদের পেজে যে লিখুক যে আপনারা যে ছবিটা বানিয়েছেন এই ছবিতে এইগুলো ভালো না, এগুলোকে আপনারা চেঞ্জ করুন, আমরা শিখবো, আমাদের টিম দেখবে ওগুলো। আর অনন্ত সিংহকে নিয়ে তখনকার দিনে যে কি কি হয়েছে, মানে তারা কি কি করেছে, সে কি আদৌ বিপ্লবী, আদৌ ডাকাত, সেটা মানুষই ডিসাইড করবে ছবিটা দেখে। তার জন্যই নাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তাকে কি বলা উচিত, তাকে কি ডাকাত বলা উচিত না বিপ্লবী বলা উচিত। এর বেশি রিভিল করলে না না, এর বেশি রিভিল করবেন না দাদা, কারণ আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। বাট ছবি রিলিজের থেকে একটা প্রশ্ন করি। একটা ফিল্ম বেঙ্গলের ওপরেই তৈরি হয়েছে, দ্য বেঙ্গল ফাইলস। এই ফিল্মটা রিলিজ পেয়েছে পুরো ভারতবর্ষে 5th of September 2025। তবে আমাদের স্টেটে রিলিজ করতে দেওয়া হয়নি, সেটা যেই কারণেই হোক না কেন রিলিজ করতে দেওয়া হয়নি। তো অ্যাজ আ প্রডিউসার, আপনি যদি এরকম কোনো টপিকে ফিল্ম বানান যেটা
আপনি জানেন পলিটিক্যালি মোটিভেটেড বা চার্জ হতেই পারে, বা একটু ডিফারেন্ট আইডিওলজি নিয়ে তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় সব কিছুর ওপরে গিয়ে ফিল্ম দেখার জন্য রিলিজ করা উচিত, মানে করতে দেওয়া উচিত, নাকি এই যে স্টেপটা নেওয়া হয়েছে যে রিলিজ করতে দেব না এখানে ফিল্মটা, যে টার্গেট অডিয়েন্স ওদেরকে টাচ করতে দেব না, তাতে কি অ্যাকচুয়ালি কোনো লাভ হয়েছে? বিকজ আমরা কিন্তু স্টোরিটা জেনে যাব, এখন এত প্ল্যাটফর্ম আছে। তো এই ব্যাপারে আপনার কি ভিউ পয়েন্ট? দেখুন, কেরালা ফাইলসেও মনে হয় এরকম কিছু হয়েছিল, জানি না, আমি ভুলও হতে পারি। না, কেরালা ফাইলসে এরকম স্টেট ওয়াইজ ব্যান করেনি। মানে কেরালে কি চলেছিল? কেরালা ফাইলসে চলেছিল, কেরালায়, হ্যাঁ। কেরালায় চলেছিল, মানে অন্য কোনো স্টেটে এরকম হয়নি। না, 3টে ফিল্ম বিবেক অগ্নিহোত্রী রিলিজ করেছে, কাশ্মীর ফাইলস, কেরালা ফাইলস অ্যান্ড এটা হচ্ছে থার্ড, দ্য বেঙ্গল ফাইলস। তো বাকি দুটো রিলিজ করেছে, কিছু কিছু আনরেস্ট হয়েছে সেটা হয়, কিন্তু একেবারে স্টেট ওয়াইজ রিলিজ করতে দেওয়া হয়নি, এটা ওয়েস্ট বেঙ্গলেই হলো। আমার মনে হয় না যে এই যে এত প্ল্যাটফর্ম আছে, মানে আজকে ধরো ওনার এত নাম বা এরকম ছবি করছে, বা উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে, জানি না, মনে হয় পেয়েছে, তো ছবি তো ওটিটিতে আসবেই, স্যাটেলাইট বিক্রি হবেই। তো এটা নিয়ে মানে বাড়তি যদি আমরা দুটো কথাও বলি সেটাও ভুল। দেখে তো লোকে নিতেই পারবে, আজকে নাও কালকে দেখে নেবে। মানে আজকে ধরো যেটা আমাদের এখানে কি হচ্ছে, যে আমরা চাইছি না যে কোনো রকম এই ছবিটা দেখে উত্তেজনা কোনো কিছু বাড়ুক, তাই তো? আমাদের যদি কোনো রকমভাবে এমন কিছু দেখানো না হয় যেটা নিয়ে সমাজে যে আমাদের বন্ডিংটা আছে নানান মানুষের সাথে, নানান ধর্মের সাথে, সেইগুলো নিয়ে যাতে আমাদের উত্তেজনা বা যেগুলো আছে বন্ধুসুলভ ব্যবহার, সেগুলোর থেকে যেন কোনো রকমভাবে যেন বিচ্ছেদ না ঘটে, সেই বন্ধুত্বের দূরত্ব না ঘটে। তো সেটা ঠিক আছে, ওটিটিতে যে যার মতন বাড়িতে দেখবে, দেখুক। মানে আমি এইটা নিয়ে মানে এরকম কিছু দেখতে পাচ্ছি না, মানে আটকানো যায় এরকম কিছু বলতে পারছি না, কারণ ওটিটিতে আসলে, স্যাটেলাইটে আসলে লোক দেখবেই। তো এটা নিয়ে আমরা কথা বলা মানেই। না, আপনি বলুন আমাকে, অ্যাজ এ প্রডিউসার, যখন একটা প্রডিউসার এরকম ফিল্ম একটা জায়গায় না চলে, সেই ক্ষেত্রে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে কি ওপিনিয়ন আছে? দেখুন, বেসিক্যালি আমি না এই ধরনের ছবি বানাবোই না, ঠিক আছে? কারণ যে ছবিটা আমি বানাবো সেটা মানুষ কিভাবে নেবে, মানুষের কি উন্নতিতে লাগবে। আর এই কেরালা ফাইলস বা বেঙ্গল ফাইলস বা এ ফাইলস, হয়তো এই ছবিটার মেরিট খুব ভালো, হয়তো এই ছবিটা দেখে সমাজের উন্নতিও হতে পারে, কিন্তু যে ছবিগুলোর ক্ষেত্রে মনে করব যে কোনো রকম জায়গায় কেউ হার্ট হতে পারে, আমি এই ছবিগুলো থেকে দূরে থাকব। কিন্তু যে ছবি বানাচ্ছে তাকে পুরো সম্মান রেখে, এবং এখানেরও যেটা কাজ করছে গভর্নমেন্ট, তারও সম্মান রেখে বলতে চাই যে তাদের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমি এই জায়গাগুলোর মধ্যে ঢুকবো না, ডিউ টু আমি এই জায়গাগুলো ক্লিয়ার না। আমি নিজের জায়গা থেকে বলছি, আমি এই জায়গাগুলো ক্লিয়ার না, তো যে জায়গাটা ক্লিয়ার না আমি ওই জায়গা ঢুকবো না। না, এই অ্যাপ্রোচটার ব্যাপারেই আমি আপনাকে জানতে চাইছিলাম যে অ্যাজ এ প্রডিউসার আপনার কীরকম মনে হয় যে একটা ফর্মুলা ধরুন কাজ করেছে, সেটা একটা একটা কিউট লাভ স্টোরি হোক বা কোনো রিবেলিয়াস স্টোরি হোক, একটা ফর্মুলা কাজ করেছে, সেই ফর্মুলাটা রেপিটেডলি মুভিজ বানানো উচিত সেটার উপরে, নাকি নতুন এক্সপেরিমেন্ট করা উচিত? এখন না, আমরা যদি একটা হয় আমরা বাংলাকে চিন্তা করে ছবি করব, আর একটা হয় যে আমাদের এই বাংলা ছবিটা একটা কানাডার কোনো বাঙালিও দেখবে, ইউএসের কোনো বাঙালিও দেখবে। তো প্রবাসী বাঙালি যারা আছে তারা কিন্তু অল ওয়ার্ল্ড দেখছে। তো আমাদের সব রকম কাজ করা উচিত, আমাদের বাঙালি ভাবটাকে রেখে বাংলার কাজ করা উচিত, ওয়ার্ল্ডের চিন্তাভাবনা করেও আমাদের কিছু ছবি করা উচিত আমার মনে হয়। কারণ এখন আর মানে দুনিয়াটা আমাদের ঘরে নেই, একটা ক্লিকেই আমরা চলে যেতে পারছি নেটফ্লিক্সের বা অন্যান্য প্ল্যাটফর্মে, যেসব প্ল্যাটফর্মগুলো আছে সেই জায়গা 200 কোটি 500 কোটির ছবি দেখতে পাচ্ছি। তো যদি আমাদের এরকম হয় যে আমাদের বাজেট ফ্রেন্ডলি, কিন্তু আমি খুব ভালো স্টোরি যেটা ওয়ার্ল্ড ওয়াইজ নিতে পারে, করা উচিত। কেন করা উচিত না? কিছু ফর্মুলা থাকে না দাদা, যেগুলো মানে এতটাই রেপিটেটিভ হয়ে যায়, কিন্তু যেহেতু ওটা কাজ করেছে একটা মানে
প্রবাবলি ফিল্ম 1-এ কাজ করেছে বা মুভি 1-এ কাজ করেছে বা 2, 3 মোস্টলি কাজ করেছে, কিন্তু ওরা টানতে টানতে সেটা মুভি নাম্বার 8, নাম্বার 10-এ চলে যায়, ওই একই ফর্মুলা, সেটা প্রচণ্ড রেপিটেটিভ হয়ে যাচ্ছে। বাট ওনারা বলছেন যে না, রেমুনারেশন আমার আসছে, আমার বাজেট যেটা আমি ইনভেস্ট করছি এটা আমার রিকভার হয়ে যাচ্ছে, তা সেই হিসেবেও লোকে কিন্তু কাজ করছে। একটা ব্র্যান্ড হয়ে যায়, একটা হ্যাঁ। ব্র্যান্ড যখন হয়ে যায় না, মানে আমি বিজনেসম্যান হিসেবেও বলবো, যদি আমার যদি কোনো ছবি সাকসেস হয়, সেটা যদি পার্ট 2-র অপশন থাকে, তো কেন না? তাহলে ওয়াই নট? হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার যে এক তো আমাদের সাকসেসের রেশিওটা কমে যাচ্ছে, তো কোথাও যদি আমরা আলো দেখি, তো সেই থেকে আমরা একটু মুভ করি। মানে এটা ভুল না, যদি কোনো ব্র্যান্ড আজকে হয়েছে, হিন্দিতেও অনেক ব্র্যান্ড হয়েছে, ইংলিশেও হচ্ছে, মানে আমরা মানে এতে দেখতে পাচ্ছি, তো সেগুলো তো পার্ট 1, 2 বেরাচ্ছেই। তারাও ছবিতে পয়সা ইনভেস্ট করছে, পয়সা ভালো পয়সা আসছে, তো অসুবিধা কি আছে? আমরা কেন চাইবো না? আর ওই টাকাটা থেকে তো আরো 5টা অরিজিনাল ছবি আসছে। ওটা অরিজিনাল না তো না, ওটা গল্পটা ওর সাথে রিলেট করে দেওয়া হচ্ছে, যে এমন একটা গল্প বানাও যে আগের গল্পটার সাথে এই গল্পটা যায়, এবং এর একটা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটাকে আমরা মাথায় রেখে ছবিটা করব, তো সেটা ঠিক আছে। খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। তবে আপনি যদি নতুন কোনো প্রডিউসার ফিল্ম ইন্ডাস্ট্রি ঢুকতে চাইছে, তাকে যদি আপনার একটা অ্যাডভাইস দেওয়ার হয়, সেটা কি হবে? দেখুন, এই অ্যাডভাইসটা আমি পুরো আমার পার্সোনাল অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে একটা ছবি করার জন্য আসা ভুল। যদি একটা ছবি করার জন্য আসেন তাহলে ভুল। আপনি যদি এটাকে মনে করেন যে আমি এটা নিয়ে কাজ করব দীর্ঘদিন, এবং এই ছবির ইন্ডাস্ট্রিতে আমি থাকব, আপনাকে ইন্ডাস্ট্রি সাকসেস দেবে, আমি এটা বিশ্বাস করি, এবং এখানে ভালো লোকও আছে, প্রচুর ভালো লোক আছে। আবার আপনি যেটা যেটা আমরা দেখছি যে প্রচুর নানান রকম লোকও আছে, তো সেটাও আছে, ভালো লোক আছে বলে ইন্ডাস্ট্রি আছে। কিন্তু আমি বলছি, একটা ছবি বানানোর উদ্দেশ্যে আসবেন না, তাহলে ওই উদ্দেশ্য থেকে যাবে। আপনারা যদি ছবি করেন, আপনারা ছবি করার মতন করে আসুন, এটাকে প্রফেশন হিসাবে আসুন। আপনারা এটা শুধু একটা না, আমার ইচ্ছা ছিল ছোটবেলায় যে আমি একটা ছবি করব, আমার এই ছবি করার ইচ্ছা, আমার নাম থেকে যাবে, তাহলে কিন্তু ওই টাকাটা আমার মনে হয় না যে হয়তো বা আপনি রিকভারি করতে পারবেন। এবার যদি আপনার রিকভারির ইচ্ছা না থাকে, আপনি আসুন, হয়তো হতে পারে যে রিকভারি হতে পারে, কিন্তু সেটার চান্স খুব কম। যে কোনো কাজ করতে গেলে আগে শিখতে হয়, এই কাজটা করতে গেলেও আগে শিখতে হবে। তবে আপনাকে কিছু লোক পর্দার আড়ালে রাখার চেষ্টা করবে। আমি প্লিজ নতুন প্রডিউসারদেরকে এটা বলবো, পর্দাটাকে তুলুন, সবার সাথে মিশুন, আপনি সাকসেস পাবেন। স্টোরি ভালো চুজ করুন, না বলা শিখুন। সব থেকে বড় কথা, প্রথম যে ডিরেক্টর এলো তার সাথেই কাজ করতে হবে না। আপনার যদি মনে হচ্ছে যে রাইট টাইম না এই ছবিটা করার জন্য, এখন এই যুগের, করবেন না, ঠিক পেয়ে যাবেন। আপনি ঘুরুন, ঠিক ভালো ডিরেক্টর পেয়ে যাবেন, ভালো কাস্টিং পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ঘুরতে হবে প্রত্যেকটা জিনিস। মানে আমরা যখন সাকসেস অন্য ইন্ডাস্ট্রিতেও পাই, আমাদের গার্মেন্টসেও আমরা প্রচুর স্ট্রাগল করেছি, তো এটাতে কেন স্ট্রাগল হবে না? আমরা যদি অন্য যে কোনো কাজ, যে কোনো ব্যবসা, যদি আজকে যদি একটা মানুষ ক্যাফেও খোলে, সেখানেও তো তার মেহনত আছে, যদি সে চেন বিজনেস না হয়, ইন্ডিভিজুয়ালি যদি কেউ করে, তো এটাতে কেন কষ্ট হবে না? এতে কষ্ট হবে, এখানেও খুঁজতে যেতে হবে, এখানেও ভালো লোক পড়বে, এখানেও মন্দ লোক আসবে, সব কিছু হবে এর মধ্যে। আপনি ভেবে চিনতে একটা টাকার হিসাব রেখে কাজ করুন, আপনি অবশ্যই সাকসেস হবেন। এটাই নতুন প্রডিউসারদের জন্য বলার, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে। অফকোর্স আপনার কথাটা শুনেই ভালো লাগলো, কারণ আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দেখছেন, সবাইকে নিয়ে একসাথে গড়ে ওঠা। আর দাদা, যদি আপনার আপকামিং কোনো প্রজেক্টের ব্যাপারে আমাদেরকে বলেন, যেটা আসতে চলেছে ইন লেট 2025 অ্যান্ড আর্লি 2026। হ্যাঁ, এখন আমার তো 7 নভেম্বরে আছে রান্নাবাটি, প্রতিন্দ্রী গুপ্তার, খুব ভালো ছবি। আমি জেনারেলি খুব ভালো ছবি বলি না, তো এটা আপনারা দেখবেন। তারপরে একটা ছবি আসবে বিষণ্ণ,
সেটা দর্শক বলবে যে কেমন হয়েছে, ওটা দর্শকের পরে ছেড়ে দিলাম। তারপরে আরেকটা ছবি হচ্ছে বিবি পায়রা, যেটা অর্জুন দত্তর। সেই ছবিটাও ভালো ছবি হয়েছে, তবে মানে এটার মধ্যে আমরা মনে হয় যে নানান রকম প্রতিক্রিয়া পাবো। মানে কিছু টার্গেট অডিয়েন্স আছে, কিছু টার্গেট নেই, মানে সবাই যদি দেখতে যায় তার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমাদের কাছে আসবে, এটা আমরা মনে করছি। কিন্তু বিবি পায়রা খুব ভালো ছবি, গল্প ভালো, আপনারা দেখতে যাবেন। সেটা মার্চে রিলিজ হচ্ছে। ফেরা যেটা আছে সেটা আমরা মার্চ মানে 26-এ আমাদের ফেরা রিলিজ হবে, পিথা চক্রবর্তীর ছবি। আর 26-এর আমাদের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজের চিন্তা ভাবনা 26-এই যে কোনো টাইমে হবে। ওটার জন্য আমরা ওয়েট করব খুব ইগারলি। খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কনভারসেশন করে, অনেক কিছু আমি জানতে পারলাম যেটা প্রডিউসার হয়ে আপনি আমাকে বললেন। আর খুব অনেস্টলি সব কথাবার্তা আমরা করতে পারলাম, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি মন খুলে বললাম, আমার যেটা মনে ছিল আমি সেটা বললাম। আমার খুব ভালো লাগলো এই কনভারসেশন করে, মানে আমিও জানলাম যে কত রকমের আপনারাও ট্রাবলস ফেস করেন কাজ করতে গিয়ে। তো আমরা একটা দিক দেখি, সবসময় সব দিকটা আমাদের পক্ষে জানাও সম্ভব হয় না। তো ইট ওয়াজ আ ভেরি হোলিস্টিক কনভারসেশন ফর মি। বাট আমাদেরকে এই পর্বটা এখানেই শেষ করতে হবে। তবে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বটা এখানেই শেষ করলাম। আপনাদের সবার সাথে আগামী পর্বে দেখা হবে।